থাকেন কলা বাগানে, অনেকখানি ভেতরের দিকে। দেয়াল ঘেরা 3 কামরার একতলা একটা বাড়ি, আশেপাশে 6-7 তলা বিশাল বাড়িঘর উঠে গেছে। সেখানে এরকম ছোট একটা বাড়ি মাঝে মাঝে তার লজ্জাই লাগে। বাড়ি ভেঙে বড় বাড়ি করার মতো টাকা পয়সা তার নেই, ইচ্ছেও নেই। বড় বাড়ি দিয়ে কি করবেন? তিনি একা মানুষ। একজন মানুষের ঘুমাবার জন্য তো আর 5টা কামরা লাগে না, একটা কামরাই যথেষ্ট। তিনি বাড়ির চারিদিকে গাছপালা লাগিয়েছেন। গাছগুলি চোখের সামনে বড় হচ্ছে, দেখতে তার ভালো লাগে। গত বর্ষায় কাকরোল গাছ লাগালেন, ঝেপে কাকরোল হলো, এতেই তিনি খুশি। তিনি খুব শান্তিতে আছেন। কিছুদিন হলো তার মনের শান্তি বিঘ্নিত হচ্ছে। তার বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। যে জিনিস তিনি বিশ্বাস করেন না, সেই জিনিস তার ঘরে। ভয় তিনি পাচ্ছেন না, যা পাচ্ছেন তার নাম লজ্জা। এত কিছু থাকতে তার বাড়িতে কিনা ভূতের উপদ্রব, ব্যাপারটা কাউকে বলতেও পারছেন না। যাকে বলবেন সেই মুখ বাঁকিয়ে হাসবে, হাসারই কথা। অন্য কেউ তাকে ভূতের কথা বললে তিনিও হাসতেন, হাসাটাই স্বাভাবিক। উপদ্রবটা গত 4 দিন ধরে চলছে। প্রথম দিনের ঘটনা এরকম। রাত 11টা, তিনি মশারি খাটিয়ে বাতি নিভিয়ে বিছানায় এসে শুয়েছেন। অমনি বাতি আপনা আপনি জ্বলে উঠল। তিনি অন্য 10 জনের মতো ভাবলেন সুইচে কোনো গন্ডগোল। দেশি সুইচগুলো কোনো কাজের না, কিছু না কিছু গন্ডগোল থাকবেই। মানুষ যে শুধু বিদেশি জিনিস খোঁজ করে এই জন্যেই করে। তিনি আবার উঠে গিয়ে বাতি নেভালেন, বিছানায় এসে শুলেন। শীত শীত লাগছিল, চাদরটা গায়ে টেনে দিলেন। অমনি আবারও বাতি জ্বলে উঠল। তিনি চাদর ফেলে দিয়ে বিছানায় উঠে বসলেন। তখন একবার মনে হলো ভূতের উপদ্রব না তো, এরকম হাস্যকর একটা কথা তার মনে এসেছে। এই ভেবে তিনি নিজেই নিজের উপর অত্যন্ত বিরক্ত হলেন। বোঝাই যাচ্ছে সুইচে গন্ডগোল, স্প্রিং ট্রিং কেটে গেছে কিংবা কোনো স্ক্রু টাইট হয়ে গেছে। একজন ইলেকট্রিক মিস্ত্রিকে এনে দেখাতে হবে। আখলাক সাহেব বুঝতে পারছেন না আবার বাতি নেভাবেন কিনা। লাভ কি, নেভালে হয়তো আবার জ্বলে উঠবে। এর চেয়ে বাতি জ্বলাই থাকুক। তিনি আবার শুয়ে পড়লেন। তখন বাতি আপনা আপনি নিভে গেল। তিনি ডাকলেন, মোতালেব, মোতালেব। মোতালেব তার কাজের ছেলে, পাশের ঘরে সে ঘুমোচ্ছে। সামান্য তাকে তার ঘুম ভাঙবে এরকম মনে করার কোনো কারণই নেই। তার 10 গজের ভেতরে মাঝারি সাইজের কোনো অ্যাটম বোমা ফাটলে ঘুম ভাঙলেও ভাঙতে পারে। এই সাধারণ তথ্য জেনেও সাহেব মোতালেবকে কেন ডাকলেন নিজেই বুঝতে পারছেন না। তিনি কি ভয় পাচ্ছেন? ছি ছি, কি লজ্জার কথা। 20 শতাব্দীর শেষ ভাগে তিনি কিনা ভূতের ভয়ে ভীত হয়ে তার কাজের ছেলেকে ডাকছেন। ভাগ্যিস ব্যাপারটা আর কেউ শুনে ফেলেনি। কোনোদিন কারোর সঙ্গে আলোচনা করাও ঠিক হবে না। 52 বছরের একজন মানুষ ভূতের ভয়ে তার কাজের ছেলেকে ডাকাডাকি করছে, কোনো মানে হয়? আখলাক সাহেব শুয়ে পড়লেন, মনস্থির করে শোয়া। বাতি জ্বলতে থাকুক নিভতে থাকুক, তিনি ঘুমিয়ে পড়বেন। সকালে তাকে উঠতে হবে। ফার্স্ট ইয়ারের ছাত্রদের সঙ্গে তার সকাল 8টায় ক্লাস। তিনি তাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ান। কাল তাকে সার্কেলের ইকুয়েশন বোঝাতে হবে, নতুন চ্যাপ্টার। সকাল সকাল উঠতে না পারলে ক্লাস মিস হয়ে যাবে। ছাত্ররা ক্লাস মিস করতে পারে, শিক্ষকরা পারে না। তার ঘুমের কোনো সমস্যা নেই, বিছানায় যাওয়া মাত্র তিনি ঘুমাতে পারেন। আজ ঘুম চটে গেছে। তিনি একাত ওকাত হলেন। তার খানিকটা পিপাসাও পেল। পানি খাওয়ার জন্য এখন উঠলে ঘুম পুরোপুরি চটে যাবে। কাজেই তিনি পিপাসা নিয়েই চোখ বন্ধ করে শুয়ে রইলেন। তার মনে হলো বালিশে কোনো সমস্যা, বালিশটা আরেকটু উঁচু হলে ভালো ছিল। তিনি বালিশ উল্টে দিলেন, আর তখন শুনলেন তার মশারির কাছে এসে কে যেন কাশল। একবার দুবার, দৃষ্টি আকর্ষণ করা জাতীয় কাশি। কে কাশবে তার মশারির কাছে? স্যার, কি ঘুমিয়ে পড়লেন নাকি? কে? স্যার, আমিটা কে? আমাকে স্যার চিনবেন না, আমি জনৈক বিপদগ্রস্ত ভূত। গভীর রাত্রে আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিক লজ্জিত, ক্ষমা প্রার্থী। স্যার, দয়া করে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। ক্ষমা মানব ধর্ম। আখলাক সাহেব ধরেই নিলেন তিনি ব্যাপারটা স্বপ্ন দেখছেন। ভূতের ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছেন বলেই ভৌতিক স্বপ্ন, আর কিছুই না। ভূত বিশ্বাস না করলেও স্বপ্নে ভূতের সঙ্গে কথা বলা যায়, তাতে অস্বস্তি বা লজ্জাবোধ করার কিছু নেই। এখন তার একটু মজাই লাগলো। তুমি তাহলে ভূত? জি স্যার, বিপদগ্রস্ত ভূত। অপারগ হয়ে আপনার কাছে এসেছি। তুমি কি বাতি জ্বালাচ্ছিলে নিভাচ্ছিলে? ইয়েস স্যার।
ইংরেজি জানো নাকি? সামান্য জানি স্যার, ভেরি লিটল। চর্চা নেই বলে মাঝে মাঝে ভুল হয়। তুমি বিপদগ্রস্ত বলেছিলে, বিপদটা কি? সে এক লম্বা ইতিহাস, সময় নিয়ে বলতে হবে। স্যারের কি সময় হবে? না, সময় হবে না। আমাকে সকালে উঠতে হবে। সকাল 8টায় আমার ক্লাস আছে। সময় মতো ঘুমাতে না পারলে ক্লাস মিস হয়ে যাবে। আগের দুটো ক্লাস হরতালের জন্যে হয়নি, তাহলে তো স্যার আর বিরক্ত করা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে না। স্যার শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুটেন নাখট। স্পেডেস জি গুড। এইটা আবার কি? জার্মানি ভাষায় শুভরাত্রি। সুনিদ্রা হোক। তুমি জার্মান জানো নাকি? না, জানার মতোই স্যার। জার্মান কালচার ইনস্টিটিউটে কিছুদিন ঘোরাঘুরি করে যা শিখেছি। একেবারেই চর্চা নেই। বিদেশি ভাষা চর্চা না থাকলে দুদিনেই ভুলে যেতে হয়। তাহলে যাই স্যার, কাল আবার দেখা হবে। আচ্ছা, ভালো কথা। ঘরে ঢুকেছো কোন দিক দিয়ে? জানালা দিয়ে ঢুকেছি। স্যার যদি অনুমতি দেন তাহলে চলে যাই। যাও। আখলাক সাহেবের মনে হলো জানালার কপাট একটু নড়ল। তারপর সব চুপচাপ, আর কোনো শব্দ হচ্ছে না। তখন আখলাক সাহেবের মনে হলো ব্যাপারটি কি আসলে স্বপ্ন ঘটেছে, না তিনি জেগেই ছিলেন এবং এখনও জেগে আছেন। তিনি আবার ডাকলেন, মোতালেব, এই মোতালেব। মোতালেব জবাব দিল না। তার জবাব দেবার কোনো কারণ নেই। একটা গদা দিয়ে মাথায় বাড়ি মারলে যদি ঘুম ভাঙে। পানির পিপাসা আবার হচ্ছে। স্বপ্নে কি পানির পিপাসা হয়? এইসব ভাবতে ভাবতে হয় তিনি ঘুমিয়ে পড়লেন, কিংবা তার স্বপ্ন দেখা শেষ হলো। তার ঘুম ভাঙল সকাল 9:10। ক্লাস মিস হয়ে গেল। তার অত্যন্ত মেজাজ খারাপ হলো। ভূতের উপর রাগে গা জ্বলে গেল। ক্লাস যখন মিস হয়েই গেল, তখন তিনি ঠিক করলেন আজ তার কলেজে যাবেন না। মিস্ত্রি ডাকিয়ে সুইচটা ঠিক করবেন, যাতে আবারও ভূত বিষয়ক জটিলতায় ক্লাস মিস না হয়। নিজেই মিস্ত্রি ডেকে আনলেন। সে সুইচ বদলে বিদেশি সুইচ লাগিয়ে দিয়ে গেল, জার্মান সুইচ। জার্মান সুইচের কথায় মনে পড়ল ভূতটা জার্মান ভাষায় কি কি যেন বলেছিল, গুটেন নাখট জাতীয় কিছু। কি হাস্যকর ব্যাপার, কাউকে বলাও যাবে না। বিকেলে মালিবাগে তিনি তার ছোট বোনের বাসায় বেড়াতে গেলেন। আত্মীয় স্বজন কারো বাসাতেই তিনি যান না। ভালো লাগে না, একা থাকতেই ভালো লাগে, যে কারণে বিয়ে টিয়ে করেননি। এখন মনে হচ্ছে বিয়ে করলে ভালো হতো। জার্মান জানা ভূতের গল্প নিজের ছেলে মেয়েদের সঙ্গে করা যেত। একান্ত আপনজনদের সঙ্গে অনেক গল্প করা যায়। তার ছোট বোন মিলি অবশ্যই তার খুবই আপন। সপ্তাহে একবার তাকে না দেখতে পেলে আখলাক সাহেবের দারুণ মেজাজ খারাপ হয়। মিলির সমস্যা একটাই, দেখা হলেই বিয়ের জন্য আখলাক সাহেবকে চেপে ধরবে, ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দেবে। ভাইয়া, তুমি একা একা কি করে থাকবে? 52 বছর বয়সে এইসব কথা শুনতে ভালো লাগে না বলে মিলির বাসায় সপ্তাহে একদিনের বেশি তিনি যান না। তাছাড়া মিলির মেয়ে ট্রিনা হয়েছে মহা দুষ্টু। ট্রিনা তাকে বড় বিরক্ত করে। মিলি বাসায় ছিল না, তার স্বামীর সঙ্গে কোনো বিয়েতে নাকি গেছে। তবে ট্রিনা বাসায় ছিল। সে বড় মামা বলে এমন চিৎকার শুরু করলো যে আখলাক সাহেবের মাথা ধরে গেল। আখলাক সাহেব মিলিকে যেমন পছন্দ করেন, তার মেয়েকে তার চেয়ে বেশি পছন্দ করেন। তবে পছন্দের ব্যাপারটা প্রকাশ করেন না। বাচ্চারা একবার যদি বুঝে ফেলে কেউ তাদের পছন্দ করছে, তাহলে তার জীবন অতিষ্ঠ করে তোলে। বিশেষ করে সে বাচ্চা যদি দুষ্ট প্রকৃতির হয়, তাহলে তো কথাই নেই। তাছাড়া মিলির এই মেয়ে তার মার মতোই বেশি কথা বলে, বক বক করে মাথা ধরিয়ে দেয়। আখলাক সাহেব গম্ভীর গলায় বললেন, খবর কী রে? ট্রিনা হড়বড় করে বলল, বড় মামা, আমার খবর ভালো, খুব ভালো। আজ তোমাকে যেতে দেব না। আজ তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে। সারা রাত গল্প করতে হবে, ভূতের গল্প। আখলাক সাহেব হাই তুলতে তুলতে বললেন, অন্য কোনো গল্প করতে পারি, ভূতের গল্প না। ওহো মামা, ভূতের গল্প শুনবো। ভূতের গল্প তো কিছুতেই বলবো না। বলবে না কেন? বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে ভূতের গল্প বলা যায় না, শোনাও যায় না। শোনা যায় না কেন? শুনলে পাপ হয়। মানুষ যখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে ভাইকিং নামিয়ে সয়েল টেস্টিং করছে, তখন আমরা ভূত নামক কাল্পনিক প্রাণীর কথা ভেবে ভয় পাচ্ছি। এটা হাস্যকর। বড় মামা, আসলে তুমি ভূতের গল্প জানো না। আখলাক সাহেব একবার ভাবলেন, গত রাতের অভিজ্ঞতাটাই গল্পের মতো করে বলেন। শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। শিশুদের মনে ভয় ঢুকিয়ে দেয়া অপরাধের মতো তিনি ইস্পের একটা গল্প শুরু করলেন।
এক ধোপার একটা গাধা ছিল। গাধাটা একদিন তার নীল মেশানো পানির গামলায় পড়ে গেল। তার গায়ের রং হয়ে গেল নীল। ট্রিনা করুণ গলায় বলল, বড় মামা, গাধার গল্প শুনতে ভালো লাগছে না। তাহলে রাখাল বালকের গল্প শুনবি? এক রাখাল বালক ছিল, মাঠে মেষ চড়াতো। সে ছিল দারুণ মিথ্যাবাদী। একদিন মজা করার জন্য বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। ট্রিনা হাই তুলতে তুলতে বলল, শিক্ষামূলক গল্প শুনতে ভালো লাগছে না মামা, অসহ্য লাগছে। আখলাক সাহেবকে বাধ্য হয়ে গত রাতের গল্পটা বলতে হলো। তবে ব্যাপারটা যে আসলে স্বপ্ন তা তিনি খুব ভালো করে বুঝিয়ে দিলেন। বাচ্চাদের মনে কোনো ঘটকা থাকা ঠিক না। ট্রিনা বলল, মামা, আমার ধারণা আসলেই কোনো ভূত তোমার কাছে এসেছিল। দেখবে আজও আসবে, আজও আপনা আপনি বাতি জ্বলবে, নিভবে। আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, সুইচে গন্ডগোল ছিল, সুইচ ঠিক করা হয়েছে, আজ আর কিছুই হবে না। ট্রিনা বলল, আজ আরো বেশি হবে। ভূতটার সাহস বেড়ে গেছে তো, আজ অনেক বেশি গল্প করবে, মনে হয় গান টান গাইবে। ভূতের গান কেমন হয় কে জানে। আখলাক সাহেব বাসায় ফিরলেন মন খারাপ করে। গল্পটা ট্রিনাকে বলা ঠিক হয়নি। মেয়েটার বেশি বুদ্ধি, সে তিলকে তাল করবে, স্কুল বান্ধবীদের বলবে, তার বান্ধবীদের মনে ভূত ব্যাপারটা গেঁথে যাবে। এই সব জিনিস একবার মনে ঢুকে গেলে মন থেকে বের করা কঠিন হয়। খুবই ভুল হয়েছে। রাতে তিনি আজ একটু সকাল সকাল ঘুমোতে গেলেন। বাতি নিভিয়ে বিছানায় ওঠার সময় মনে হলো, আজ আবার বাতি নিভবে না তো। এটা মনে হওয়াতে নিজের উপরই তার রাগ লাগলো। তিনি একজন বয়স্ক মানুষ। ভূতের ব্যাপারটা যদি তার মধ্যেই ঘেঁটে যায়, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে তার পরিণাম কি ভয়াবহ হবে তা তো বোঝাই যাচ্ছে। বাতি নিভল না। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আসলে ঘুমের প্রস্তুতি নিলেন। তার সামান্য আশাভঙ্গও হলো, একটু যেন মন খারাপও লাগছে। তিনি কেন জানি মনে মনে চাচ্ছিলেন বাতিটা আপনা আপনি জ্বলে উঠুক। স্যার, জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন? কে? স্যার, আমি, বিপদগ্রস্ত ভূত। গত রাতে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা হলো, যাবার সময় জার্মান ভাষায় বললাম, গুটেন নাখট, স্লিপেন জি ওয়েল। ও আচ্ছা, তুমি? আখলাক সাহেব পাশ ফিরলেন। তিনি নিশ্চিন্ত। ব্যাপারটা স্বপ্ন, স্বপ্নেই যা ঘটার ঘটছে। কিছু কিছু স্বপ্ন মানুষ ঘুরে ফিরে দেখে। ছাত্রাবস্থায় তিনি প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখতেন। পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছেন, পকেটে হাত দিয়ে দেখেন কলম আনেননি। ভূতের স্বপ্ন সেরকম কিছু হবে। তুমি তাহলে এসেছো? জি স্যার। কাল তো বাতি জ্বালাচ্ছিলে, নেভাচ্ছিলে, আজ কিছু করছো না, ব্যাপারটা কি? নতুন সুইচ লাগালেন, এই জন্যেই কিছু করিনি। একটা জিনিস নষ্ট করার কোনো মানে হয় না। তোমার নাম কি? আখলাক সাহেব হাসির শব্দ শুনলেন। একেই বোধহয় বলে ভৌতিক হাসি। ভয়ে রক্ত জমে যাওয়ার মতো কিছুই হলো না। হাসি শুনতে বরং ভালোই লাগছে। অস্বাভাবিক হাসি। হাসছো কেন? ভূত সম্পর্কে মানুষের কত ভুল ধারণা, এই ভেবেই হাসি আসছে। আপনাদের নাম আছে বলে আপনাদের ধারণা আমাদেরও নাম আছে? আসলে তা না, ভূতেদের স্যার নাম থাকে না। আখলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, তাই নাকি? কর্মেই আমাদের পরিচয়, নামে নয়। বলো কি? সত্যি কথাই বলছি স্যার। যেমন ধরুন, বোকা ভূতেদের নাম হচ্ছে বোকা 1, বোকা 2, বোকা 3, বোকা 4, এরকম। যে যত বোকা তার নাম্বার তত বেশি। নাম্বার দেখেই বলে দিতে পারবেন সে কত বড় বোকা। মানুষের বেলায় এরকম কোনো ব্যবস্থা না থাকায় তার নাম থেকে বোঝা যায় না সে বোকা না বুদ্ধিমান। আখলাক সাহেব মুখ হা হয়ে গেল। ভূতটা গম্ভীর গলায় বলল, আমাদের ব্যবস্থা স্যার খুবই বৈজ্ঞানিক। তোমাদের নিয়মে তোমার নাম কি? লেখক 74। তুমি লেখক নাকি? একটু স্যার বদ অভ্যাস আছে। বদ অভ্যাস বলছো কেন? লেখক হওয়া তো সহজ ব্যাপার না। লেখক 74 তার মানে কি তুমি অনেক বড় লেখক? দু একটা ছোটখাটো পুরস্কার স্যার পেয়েছি। গত বছর পেলাম ভূত শ্রেষ্ঠ পদক, লৌহ পদক। লৌহ পদক স্যার একটা বিরল ঘটনা। লৌহ পদক পেয়ে গেছো? বলো কি? আর স্যার, আমার একটা রচনা ভূত স্কুলে পাঠ্য হয়েছে, এটাও একটা বিরল সম্মান। বিরল সম্মান তো বটেই। তুমি কি দাঁড়িয়ে আছো নাকি? বসো, চেয়ারটা টেনে বসো। এতক্ষণ তুমি তুমি করে বলায় আমার তো নিজেরই খারাপ লাগছে। আপনি স্যার লজ্জা দেবেন না। তুমি বসো, চেয়ারে বসো। চেয়ার টানার শব্দ হলো। কেউ একজন চেয়ারে বসলো। ঘর অন্ধকার বলে তিনি কিছু দেখতে পেলেন না। আখলাক সাহেব যথেষ্ট আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, ভূত স্কুলে তোমার যে রচনাটা পাঠ্য সেটা কি? একটা প্রবন্ধ। নাম কি প্রবন্ধটার? মানুষদের নিয়ে লেখা প্রবন্ধ। নাম হলো ইহা মানুষ। ইন্টারেস্টিং প্রবন্ধ বলে মনে হচ্ছে। স্যার, গবেষণামূলক প্রবন্ধ। শিশু ভূতদের জন্য একটু কঠিন হয়ে গেছে।
তুমি কি প্রবন্ধই লেখো না গল্প উপন্যাসও লেখো? গল্প লিখি। সম্প্রতি আমার একটা বই বের হয়েছে, মানুষের গল্প। তুমি ভূত, আর তোমার সব লেখালেখি দেখি মানুষদের নিয়ে। মানুষরা যেমন ভূতের গল্প লেখে, আমিও তেমন মানুষের গল্প লিখি। দেখি একটা গল্প পড়ে শোনাও তো। তাহলে স্যার বইটা নিয়ে আসি। নিয়ে আসো দেখি। ভূত বই আনতে গেল। আখলাক সাহেব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লেন। সেই রাতে তার আর গল্প শোনা হলো না। কলেজে আখলাক সাহেবকে সবাই চেনে গম্ভীর ধরনের মানুষ হিসেবে। যারা অঙ্ক শেখায় তারা খানিকটা গম্ভীর প্রকৃতির এমনিতেই হয়ে থাকে। আখলাক সাহেব তাদের চেয়েও একটু গম্ভীর। যেদিন একটা ক্লাস থাকে তিনি ক্লাস নিয়ে বাড়ি চলে আসেন। যেদিন 2 কিংবা 3টা ক্লাস থাকে সেদিন ক্লাসের মাঝখানে সময়ে শিক্ষকদের কমন রুমে বসে খবরের কাগজ পড়েন। শিক্ষকদের গল্প গুজব হইচইয়ে কখনো অংশ নেন না, তার ভালো লাগে না। আজ একটু ব্যতিক্রম দেখালেন। কমন রুমে আখলাক সাহেব যথারীতি খবরের কাগজ পড়ছিলেন। তার পাশে বসেছেন বাংলার শিক্ষক শামসুদ্দিন আহমেদ। তিনি গল্প করছিলেন ঠিক তার মুখোমুখি বসা লজিকের শিক্ষক দবির উদ্দিনের সঙ্গে। তারা দুজনেই খুব বন্ধু মানুষ, তবে রোজই কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বেঁধে যায়। এক একটা তর্ক শেষ পর্যন্ত রাগারাগি হাতাহাতির পর্যায়েও যায়। প্রিন্সিপাল সাহেব তাদের দুজনকে কাছাকাছি বসতে নিষেধ করে দিয়েছেন। তারপরেও তারা সামনাসামনি বসেন, সহজভাবে গল্প শুরু করেন। আরম্ভ হয় তর্ক, তর্ক থেকে গালাগালি। তাদের আজকের গল্পের বিষয় হলো নাম রাখা। শামসুদ্দিন সাহেবের স্বভাব হলো যে কোনো গল্পই করা হোক না কেন তাকে টেনে টুনে রবীন্দ্রনাথে নিয়ে যাওয়া। দবির উদ্দিনের দিন 10 আগে একটি মেয়ে হয়েছে, তার নাম এখনো ঠিক করা হয়নি। এই প্রসঙ্গে শামসুদ্দিন সাহেব বললেন, নাম রেখে দিন মীনাক্ষী, রবীন্দ্রনাথের খুব পছন্দের নাম। দবির উদ্দিন বললেন, মীনাক্ষীর অর্থটা কি? মিনের মতো অক্ষী, অর্থাৎ মাছের মতো চোখ। আমার মেয়ের চোখ তো মাছের মতো না, দিব্যি মানুষের মতো চোখ, তার নাম মীনাক্ষী রাখবো কেন? মানুষাক্ষী বরং রাখার একটা যুক্তি আছে। রবীন্দ্রনাথের খুবই পছন্দের নাম। তিনি বুদ্ধদেব বসুর মেয়ের নাম রেখেছিলেন মীনাক্ষী। বুদ্ধদেব বসুর মেয়ের চোখ ছিল বোয়াল মাছের চোখের মতো, এই জন্য হয়তো রেখেছিলেন। শামসুদ্দিন সাহেব চোখ লাল করে বললেন, বোয়াল মাছের মতো চোখ, এটা বলার অর্থ কি? বোয়াল মাছের মতো না হলে অন্য কোনো মাছের মতো, রুই মাছের মতো কিংবা পুঁটি মাছের মতো। রবীন্দ্রনাথের মতো মানুষ নিশ্চয়ই কোনো একটা মাছের চোখের সাথে না মিলিয়ে নাম রাখেননি। হেলাফেলা করে নাম রাখার মানুষ তো তিনি নন। তর্ক প্রায় বেঁধে যাচ্ছে। এই পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে আখলাক সাহেব হঠাৎ বললেন, মানুষের নাম রাখার পদ্ধতির মধ্যে সমস্যা আছে, পদ্ধতিটা ত্রুটিপূর্ণ। শামসুদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, ত্রুটিপূর্ণ মানে? মানুষের নাম থেকে তার চরিত্র সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যায়। কি রকম? যেমন ধরুন, যারা বোকা তাদের সবার নাম শুরু হবে বোকা দিয়ে, তবে নামের শেষে একটা সংখ্যা থাকবে। যে সংখ্যা থেকে সে কতটা বোকা সেই সম্পর্কে একটা তুলনামূলক ধারণা পাওয়া যাবে। যত বোকা সংখ্যার মান তত বেশি। দবির উদ্দিন বললেন, যে একই সঙ্গে বোকা এবং জ্ঞানী, তার বেলা কি হবে? অনেক জ্ঞানী বোকাও তো সমাজে আছে, এদের সংখ্যাই বরং বেশি। একটা পদ্ধতি আছে, তাদের বেলাতেও বের করতে হবে। যেমন ধরুন, বোকা 70, জ্ঞানী 40, অর্থাৎ সে যতটা না জ্ঞানী তার চেয়ে বেশি বোকা। শামসুদ্দিন সাহেব হা হয়ে গেলেন। এরকম অদ্ভুত কথা তিনি এর আগে শোনেননি। দবির উদ্দিন বললেন, এতে নাম অনেক বড় হয়ে যাবে না? সংক্ষেপ করার পদ্ধতি বের করা যাবে। যেমন ধরুন, বোকা 70, জ্ঞানী 40, এটাকে সংক্ষেপে বলা যাবে বোঙ্গা 70 থেকে 40। বুঝতে পারছেন? পারছি। শামসুদ্দিন এবং দবির উদ্দিন দুজনই পুরোপুরি হকচকিয়ে গেলেন। দবির উদ্দিন বললেন, আখলাক ভাই, আপনি কি সম্প্রতি এই নিয়ে গবেষণা করেছেন? আখলাক সাহেব জবাব দিতে পারলেন না। ক্লাসের ঘন্টা পড়ে গেছে, তিনি ক্লাসে চলে গেলেন। ক্লাস শেষ করে কমন রুমে ফিরলেন না, বাসার দিকে চলে গেলেন। কমন রুমে ফিরে এলে জানতেন যে এই 1 ঘন্টার তার নতুন নামকরণ করা হয়েছে, মিস্টার বোঙ্গা 70 থেকে 40। আখলাক সাহেব আজ আবার ছোট বোনের বাসায় গেলেন। মিলি তাকে দেখে প্রায় চেঁচিয়ে বলল, তোমার কি হয়েছে দাদা? আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, হবে আবার কি, কিছু হয়নি তো। চীনা বলছিল একটা ভূত নাকি তোমার কাছে আসে, জার্মান ভাষায় তোমার সঙ্গে গল্প করে। আরে না, ব্যাপারটা স্বপ্ন। এইসব আজে বাজে স্বপ্নই বা তুমি দেখবে কেন? স্বপ্নের উপর কি কারো হাত আছে? আমি যে স্বপ্ন দেখতে ইচ্ছা করব সেই স্বপ্ন দেখব তা তো কখনো হয় না।
দাদা, আমার কিন্তু খুব খারাপ লাগছে, তুমি একা একা থাকো, এই জন্যে এসব হচ্ছে। তুমি তোমার বাড়ি ছেড়ে দিয়ে আমার এখানে এসে থাকো, আমি তোমার ঘর আলাদা করে দেব। চীনাকে বলে দেব যেন কখনো তোমাকে বিরক্ত না করে। আহা, যন্ত্রণা করিস না তো, সামান্য স্বপ্ন নিয়ে। তোমার মুখও তো কেমন শুকনো শুকনো লাগছে। আখলাক সাহেব খুবই বিরক্ত হলেন, কঠিন গলায় বললেন, মুখের আবার শুকনা ভেজা আছে নাকি? মুখ কি তোয়ালে যে শুকনা থাকবে আবার ভেজা থাকবে? মিলি বলল, দাদা শোনো, বিয়ের ব্যাপারটা নিয়ে তুমি আরেকটু ভাবো। তোমার পায়ে পড়ি দাদা, প্লিজ। তোমার জন্য যে মহিলার কথা আমি ভেবে রেখেছি তিনি অসাধারণ একজন মহিলা। খুব অল্প বয়সে তার স্বামী মারা গিয়েছিল, তিনি তার বিয়ে করেননি। তুমি যেমন নিঃসঙ্গ, তিনিও নিঃসঙ্গ। তাছাড়া 52 কোনো বয়সই না। পিকাসো 82 বছর বয়সে বিয়ে করেছিলেন। আমি কি পিকাসো? আমাকে কখনো ছবি আঁকতে দেখেছিস? এই নিয়ে আর একটিও কথা না। আখলাক সাহেবের একটিই বোন, বোনের ভালোবাসা তার কাছে অত্যাচারের মতো লাগে। এ কারণেই তিনি মিলিদের বাড়িতে কম আসেন। এটা তাকে বলাও যায় না, বললে মনও কষ্ট পাবে। দাদা, রাতে কি খাবে? রাতে কিছু খাবো না। এটা তুমি কি বললে দাদা? তোমাকে আমি না খাইয়ে রাতে ছেড়ে দেব? ওই দিন এলে আমি ছিলাম না, বিয়ে বাড়িতে গিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে বান্দরের মতো একটা ছেলেকে বিয়ে করেছে, কথাও বলে বান্দরের মতো চিকচিক করে, আবার প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা চন্দ্রবিন্দু লাগায়। মনে হয় নাকে প্রবলেম আছে। আমাকে দেখে বলল, আফা ভালো আছেন? তুই আমাকে চিনিস না, জানিস না, আমার সঙ্গে তোর এত কিসের কথা? আখলাক সাহেব বড়ই বিরক্ত হচ্ছেন। মিলি একবার কথা শুরু করলে থামে না। ছেলে মেয়েরা মাকে দেখে শেখে। চীনা মার স্বভাব পাচ্ছে, এটা অত্যন্ত আশঙ্কার কথা। তবে মিলির স্বামী আবু তাহের কথা একেবারেই বলে না। তার বাক্যালাপ হ্যাঁ হুর মধ্যে সীমাবদ্ধ। এটা আসার কথা। সবাই কথা বললে এ বাড়িতে আসাই সমস্যা হতো। আবু তাহের ডাক্তার, MRCP। হাসপাতালের বাইরে তার পেশার এমন যে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। বাড়িতে সে বিশ্রাম করতে আসে বলেই বোধ হয় কথাবার্তা বলে অকারণ পরিশ্রম করে না, সারাক্ষণ ঝিম ধরে থাকে। রাতে আখলাক সাহেবকে খেতে যেতে হলো। মিলি শখ করে রেঁধেছে, সাধারণ খাওয়া না, পোলাও কোরমা। পোলাও হয়েছে শক্ত চাল চাল, কোরমা লবণের জন্য মুখে দেয়া যাচ্ছে না। এত আগ্রহ করে রেঁধেছে কিছু বলাও যাচ্ছে না। শুধু আবু তাহের মুখ শুকনো করে বলল, আবার তুমি রেঁধেছ? রান্নার জন্য বাবুর্চি তো আছে, নিজে রাঁধতে গেলে কেন? মিলি বিরক্ত মুখে বলল, দাদা এসেছে, আমি রাঁধবো না তো কে রাঁধবে? পাড়ার লোকে এসে রেঁধে দিয়ে যাবে? বাবুর্চির রান্না আমি দাদাকে খাওয়াবো না। তোমার খেতে ইচ্ছে না হলে খেও না, আমি তো তোমার পায়ে ধরে সাধি নিজে খেতেই হবে। খেতে কি খারাপ হয়েছে? তাহের বলল, খেতে ভালোই হয়েছে, তবে পোলাও মুখে নিয়ে অনেকক্ষণ ধরে চাবাতে হয়, এতক্ষণ চাবানোর ধৈর্য থাকে না। মিলি স্বামীর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে নিজেকে সামলে নিল। ভাইয়ের পাতে পোলাও তুলে দিতে দিতে বলল, দাদা, যে ভূতটা তোমার কাছে আসে তার নাম কি? আখলাক মনের ভুলে বলে ফেলল, ওর নাম লেখক ৭৪। ভূতের প্রসঙ্গটা তিনি আনতে চাচ্ছিলেন না, তারপরেও এসে গেল। মিলি কিছু বলার আগে আবু তাহের বলল, ভূতের কি নাম বললেন? লেখক ৭৪। এটা কি ধরনের নাম? ভূত সমাজের নাম রাখার এই ধারা? আমার এই ধারার সঙ্গে পরিচিত নই বলে আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে, ওদের কাছেও ঠিক এমনইভাবে আমাদের নামগুলিও খুব হাস্যকর লাগে। মিলি বলল, হাস্যকর নাম তো আমাদের আছেই। আমার এক বান্ধবী তার ছেলের নাম রেখেছে গুলকি। আমি বললাম, কি রে, এত নাম থাকতে গুলকি নাম রাখলি কেন? সে কিছু বলে না, শুধু হাসে। তাহের একবার বিরক্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালো, যে দৃষ্টির অর্থ হলো চুপ করতো, সব কিছুতে কথা বলবে না। মিলি সেই দৃষ্টির সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আমাদের পাশের বাড়ির কাজের মেয়েটার নাম কি জানো দাদা? তার নাম ভক্তি বেগম। তাহের বলল, একটু চুপ করবে, ভাইজানের সঙ্গে একটা জরুরি কথা বলছি। মিলি বলল, আমিও জরুরি কথা বলছি। আমার কথাগুলি কম জরুরি নাকি? তোমার জরুরি কথাগুলো একটু পরে বলো, আমারটা শেষ করে নি। তুমি তো একবার কথা শুরু করলে শেষ করতে পারো না, নদীর স্রোতের মতো চলতেই থাকে। তাহের আখলাকের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনার এই ভূতের ব্যাপারটা ঠিক কি বলুন তো? আমি ভাষাভাবে শুনলাম, সত্যি কি কিছু দেখছেন? বুঝতে পারছি না, মনে হয় স্বপ্ন। রোজই দেখছেন? পরপর দুরাত দেখলাম, মনে হয় আজও আবার দেখব।
আজ রাতে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবেন। যাবার সময় আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাবেন। বিছানায় যাবার আধ ঘন্টা আগে খাবেন। ওষুধ খাবার পর ঠান্ডা এক গ্লাস পানি খাবেন। রোজ রোজ ভূত দেখা কোনো কাজের কথা না, শেষ পর্যন্ত একটা মানসিক সমস্যা হয়ে যাবে। শুরুতেই সাবধান হওয়া ভালো। মিলি বলল, তুমিও তো দেখছি কথা শেষ করতে পারছো না, বক বক করেই যাচ্ছ। আর করবো না, এখন তুমি শুরু করতে পারো। মিলি বলল, দাদা তুমি আমাকে ভূতের ব্যাপারটা ভালো মতো বলো তো। আখলাক সাহেব বললেন, ভালো মতো বলার কিছু নেই, দুঃস্বপ্ন আর কিছুই না। দাদা তুমি পেট ঠান্ডা রাখবে, পেট গরম হলে লোকজন দুঃস্বপ্ন দেখে। একবার কি হয়েছে শোনো। আমি মুনার জন্মদিনের পার্টিতে গিয়ে এক গাদা ভাজাভুজি খেয়েছি। বাসায় এসে আবার খাসির মাংস দিয়ে ভাত খেলাম। পেট হয়ে গেল গরম। রাতে স্বপ্নে দেখে কি লক্ষ লক্ষ পিঁপড়া খুবলে খুবলে আমার গায়ের মাংস খেয়ে ফেলছে। কি যে ভয়ঙ্কর স্বপ্ন, এখনো মনে হলে গায়ের সব লোম খাড়া হয়ে যায়। তুমি দাদা এখন থেকে সহজ পাচ্য খাবার খাবে, মশলা একেবারেই দেবে না। পেঁপে পেটের জন্য ভালো, চেষ্টা করবে রোজই পেঁপে খেতে। পেঁপে সেদ্ধ করে বেটে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সঙ্গে সর্ষে বেটে দিতে বলবে, নতুন সর্ষে, পুরনোটা দিলে তিতা লাগবে। আবু তাহের 6টা ঘুমের ট্যাবলেট দিলেন। প্রতি রাতে শোয়ার আগে 2টো করে খেতে হবে। আখলাক সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভূত প্রেত এইসব নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না ভাইজান। ভূত প্রেতের সময় আমরা পার করে এসেছি। আখলাক সাহেবকে এইসব কথা বলা অর্থহীন। ভূত প্রেতের সময় যে আমরা পার করে এসেছি তা তার থেকে বেশি কেউ জানে না। অথচ তার কপাল এমন যে উপদেশগুলো তাকে শুনতে হচ্ছে। যে ভূতটার কথা বলছেন সেটা দেখতে কেমন? দেখিনি তো কখনো, ঘর অন্ধকার থাকে, কাজেই দেখা হয়নি। ও আচ্ছা। আখলাক সাহেব বিষণ্ণ মুখে বললেন, ভূতটাকে যে এখনো দেখিনি সেটাই আমার কাছে একটা খটকা হয়ে দাঁড়িয়েছে। কিরকম? স্বপ্ন হলে ভূতটাকে দেখতে কোনো অসুবিধা ছিল না। ভূত টুত এইসব স্বপ্নেই বেশি দেখা যায়, অথচ এখনো দেখলাম না। স্বপ্ন অনেক রকম হয় ভাইজান, স্বপ্নে শুধু শব্দও শোনা যায়। তাও ঠিক, এটা হচ্ছে 20 শতাব্দী। আমরা এই শতাব্দীর প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। চাঁদে মানুষ নেমে গেছে, মঙ্গল গ্রহে খুব শিগগিরই নামবে। আমাদের স্পেস প্রোব পাইওনিয়ার সৌরমণ্ডলে সীমানা ছাড়িয়ে চলে গেছে। আমরা ভাইরাস প্রায় জয় করতে যাচ্ছি। এই সময় আপনাদের মতো শিক্ষিত একজন মানুষ। আখলাক সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, তাহের যে মিলির চেয়ে কম কথা বলে তা তো না, বরং বেশিই বলে। মিলির কারণে কথা বলার সুযোগ পায় না বলে বোধহয় বলতে পারে না। খুবই খারাপ লক্ষণ। যেসব ডাক্তার বক বক করে তাদের প্রেশার হয় না। বুঝলেন ভাইজান, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়বেন, লম্বা ঘুম দেবেন। ভূতের কথা মনে স্থান দেবেন না। একটা কথা মনে রাখবেন, ভূতের বাস হচ্ছে মানুষের মনে। ভুল বললাম, আসলে মন বলেও কিছু নেই। যদিও আমরা কথায় কথায় মন বলি, আসল জিনিস হচ্ছে মস্তিষ্ক, দি ব্রেইন। ভূতের বাস হচ্ছে আমাদের ব্রেইনে, মস্তিষ্কে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা, খেয়াল রাখবো। প্রয়োজনে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনাকে নিয়ে যাব। আমার বন্ধু মানুষ। আচ্ছা ঠিক আছে ভাইজান, কি বললাম মনে থাকবে তো? মনে থাকবে। রাতে তিনি ঘুমের ওষুধ খেলেন, ঠান্ডা এক গ্লাস পানি খেলেন। ওষুধ খাওয়ার আধ ঘন্টা পর ঘুমোতে যাবার কথা, তার আগেই ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। খুব কড়া ওষুধ বোঝাই যাচ্ছে। 2টো না খেয়ে একটা খেলেই হতো। তিনি বিছানায় গেলেন প্রায় চোখ বন্ধ করে। বালিশে মাথা রাখতে না রাখতে তার ঘুম কেটে গেল। চোখে এখন আর এক ফোঁটা ঘুম নেই। অবশ্য তার ক্ষীণ সন্দেহ হতে লাগলো যে তিনি আসলে ঘুমিয়ে পড়েছেন, তবে স্বপ্নে দেখছেন যে জেগে আছেন। স্যার কেমন আছেন? আখলাক সাহেব পাশ ফিরলেন। কিছু দেখা যায় কিনা? না, কিছু দেখা যাচ্ছে না। চারদিক ফাঁকা। ওই দিনের জন্য স্যার খুবই লজ্জিত। ওই দিন কি হয়েছিল? আপনি আমার লেখা পড়তে চাইলেন, আমার নিয়ে আসতে দেরি হলো। এসে দেখি আপনি আরাম করে ঘুমোচ্ছেন, আর আপনাকে জাগালাম না। আপনার আবার সকালে ক্লাস থাকে। লেখা স্যার আজ নিয়ে এসেছি। কোনটা এনেছো? অনেকগুলো এনেছি। তোমরা কি বাংলা ভাষাতেই লেখো? আমরা স্যার বাঙালি ভূত, আমরা বাংলা ছাড়া কিসে লিখব? ভূত ভাষা বলে কিছু নেই তাহলে? জি না। কথা বলার সময় তোমরা শুধু চন্দ্রবিন্দু বেশি ব্যবহার করো, তাই না? এটাও স্যার আপনাদের ভুল ধারণা। আপনারা ভূতের গল্প লেখার সময় ভূতের মুখে চন্দ্রবিন্দু দেন। কারো নাকে যখন সমস্যা থাকে তখন সে চন্দ্রবিন্দু ব্যবহার করে নাকে কথা বলে। আমাদের নাকই নেই। তোমাদের নাক নেই নাকি? জি না স্যার,
আমরা তো আসলে বাতাসে তৈরি, বাতাসের আবার নাক কি? আমাদের সম্পর্কে আসলে আপনারা কিছুই জানেন না, না জেনেই গল্প লেখা হয়। অথচ আমাদের দেখুন, মানুষদের সম্পর্কে আমাদের প্রতিটা লেখার পেছনে আছে দীর্ঘদিনের রিসার্চ। ইহা মানুষ প্রবন্ধটা লেখার জন্যে আমাকে 10 বছর নিরলস গবেষণা করতে হয়েছে। বলো কি, প্রবন্ধটা কি স্যার পড়বো? পড়ো। মানুষ হলো 20 আঙ্গুল বিশিষ্ট প্রাণী। 20টি আঙ্গুলের ভেতর সে মাত্র 10টির ব্যবহার জানে। বাকি 10টি আঙ্গুল যাদের অবস্থান পায় তাদের ব্যবহার সে জানে না। আখলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, পায়ের আঙ্গুলের আবার ব্যবহার কি? অবশ্যই ব্যবহার আছে। প্রকৃতি আঙ্গুল দিয়েছে, যখন তখন ব্যবহারও দিয়েছে। মানুষ তা জানে না, জানার চেষ্টাও করে না। আখলাক সাহেব হু বলে চুপ করে গেলেন। অন্যকে দোষ দিয়ে লাভ কি? তিনি নিজেও কোনোদিন জানার চেষ্টা করেননি। স্যার কি ঘুমিয়ে পড়েছেন? না। মানুষের জ্ঞান বুদ্ধির এই সীমাবদ্ধতার কারণ কি জানেন? না, একটাই কারণ, মানুষ 2 পায়ে হাঁটে। মানুষ 4 পায়ে হাঁটলে তার জ্ঞান বুদ্ধির কোনো সীমা থাকতো না। আখলাক সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এই জাতীয় উদ্ভট কথা আমাকে বলবে না। মানব জাতির এই যে উত্থান, তার কারণ হঠাৎ একদিন আমরা গাছ থেকে নেমে হাঁটার চেষ্টা করতে লাগলাম। সেই চেষ্টা না করলে এখনো আমাদের গাছে গাছে বানর হয়ে ঝুলতে হতো। ভূত হাসি হাসি গলায় বলল, আসল ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। মানুষ 2 পায়ে হাঁটে, তাকে ব্যালেন্স রাখতে হয়। মানুষের ব্রেইনের বেশিরভাগ খরচ হয়ে যায় ব্যালেন্স রাখার হিসাব নিকাশে। প্রতিনিয়ত ব্রেইনে এই হিসাব করতে হচ্ছে। এই হিসাব কঠিন ও জটিল হিসাব। মানুষ যদি 4 পায়ে হাঁটতো তাহলে তার মস্তিষ্কে চাপ থাকতো অনেক কম, সে তার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারত। আখলাক সাহেব কিছু বললেন না। ভূতের যুক্তি তিনি ফেলে দিতে পারছেন না, আবার যুক্তি মেনে নিতেও পারছেন না। তিনি অস্বস্তি ঝেড়ে ফেলার জন্য কয়েকবার শুকনো ধরনের কাশি কাশলেন। ভূতটা বলল, স্যার আপনার অস্বস্তিতে কাশাকাশি করার দরকার নেই, আমি সত্যি কথাই বলছি। আখলাক সাহেব ইতস্তত করে বললেন, আমরা যদি এখন 2 পায়ে না হেঁটে 4 পায়ে হামাগুড়ি দিতে শুরু করি, তখন স্যার জ্ঞান বুদ্ধিতে আপনাদের নাগাল পাওয়ার সমস্যা হবে। আপনারা অনেক দূর এগিয়ে যাবেন। তবু ব্যাপারটা একটু যেন হাস্যকর। নতুন সব জিনিসই স্যার হাস্যকর। মানুষ যখন প্রথম জুতা পায়ে দিল তখনই সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছে। আর আজ আপনি খালি পায়ে কলেজে ক্লাস নিতে যান, আপনাকে নিয়ে হাসাহাসি শুরু করবে। ভুল বললাম স্যার? না, ভুল বলনি। স্যারের কি ঘুম পেয়ে গেছে নাকি? বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এতক্ষণ যা ঘটেছে পুরোটাই স্বপ্নে ঘটেছে। এরকম মনে হওয়ার কারণ কি? 2টো ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম তো। আচ্ছা, ভালো কথা। ভূতরা কি স্বপ্ন দেখে? দেখে। তাদের সব স্বপ্নই দিবা স্বপ্ন। এরা দিনে ঘুমায় তো, তাই দিবা স্বপ্ন। স্যার কি একটা কবিতা শুনবেন? কবিতা? মানুষ নিয়ে একটা ছড়ার মতো লিখেছিলাম। সাপ্তাহিক ভূত পত্রিকায় বর্ষসূটো সংখ্যায় ছাপা হয়েছিল। স্যার পড়বো? পড়ো। ভূত বেশ সুরেলা গলায় কবিতা পাঠ শুরু করলো। মানুষ হুস হুস ভুস ভুস, মানুষ খুস খুস ফুস ফুস, মানুষ টুব্বুস ভুব্বুস, মানুষ হাকুস পাকুস, মানুষ মানুষ। কবিতা চলতেই থাকলো। সুরেলা গলায় কবিতা শুনতে শুনতে আখলাক সাহেব গভীর ঘুমে তলিয়ে গেলেন। তবে ঘুমের মধ্যেও কবিতা চলতে থাকলো। মানুষ হুস হুস ভুস ভুস, মানুষ খুস খুস ফুস ফুস, মানুষ ঠুব্বুস ভুব্বুস। সিটি কলেজের প্রিন্সিপাল ইমরান সুবহানের ঘরে আখলাক সাহেবের ডাক পড়েছে। আখলাক সাহেব কারণটা ঠিক ধরতে পারছেন না। বিশেষ কোনো জরুরি কারণ ছাড়া ইমরান সাহেব কোনো শিক্ষককে তার ঘরে ডাকেন না। ইমরান সাহেব মানুষটা রাশভারী ধরনের, পুরনো কালের প্রিন্সিপালদের মতো হাবভাব। শুধু ছাত্র না, শিক্ষকরাও তাকে ভয় পান। তিনি অকারণে কাউকে নিজের ঘরে ডেকে পাঠান না। যখন ডেকে পাঠান তখন বুঝতে হবে বিশেষ কিছু ঘটে গেছে, ভয়ঙ্কর কিছু। আখলাক সাহেব ঠিক বুঝতে পারছেন না তার ক্ষেত্রে সেই ভয়ঙ্কর কিছুটা কি। ইমরান সাহেব চিঠি লিখছিলেন। লেখা বন্ধ করে হাসি মুখে বললেন, আখলাক সাহেব বসুন। আখলাক সাহেব বসতে বসতে বললেন, স্যার ডেকেছিলেন? হ্যাঁ, আপনার সঙ্গে সামাজিক সৌজন্যের কথাবার্তাও হয় না, এমন ব্যস্ত থাকি। খবর কি বলুন তো? খবর ভালো। ক্লাস চলছে কেমন? জি ভালো। চা খাবেন? জি না। খান, আমার সঙ্গে 1 কাপ চা খান। ইমরান সাহেব বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। আখলাক সাহেব বললেন, স্যার আপনি কি আমাকে বিশেষ কিছু বলার জন্য ডেকেছেন?
ইমরান সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, না বিশেষ কিছু না। আচ্ছা ভালো কথা, আপনি নাকি সেকেন্ড ইয়ারের ছাত্রদের বলেছেন মানুষেরা 2 পায়ে হাঁটা উচিত না, 4 পায়ে হামাগুড়ি দেওয়া উচিত, এরকম কিছু কি বলেছেন? জি বলেছি। রসিকতা করে নিশ্চয়ই বলেছেন। আমাদের সমস্যা হচ্ছে কোনটা রসিকতা আর কোনটা রসিকতা না সেটা ধরতে পারি না। সিরিয়াস জিনিসগুলোকেও রসিকতা মনে করি, আর রসিকতার বিষয়গুলোকে সিরিয়াসভাবে নিয়ে নিই। আইকিউ কম হলে যা হয়, জাতিগতভাবে আমাদের আইকিউ কম। আমি স্যার রসিকতা করিনি। ইমরান সাহেবের মুখ হা হয়ে গেল। চা চলে এসেছে। তিনি চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আপনি ছাত্রদের হামাগুড়ি দিতে বলেছেন? জি না, হামাগুড়ি দেওয়ার উপকারিতাটা বলেছি। ইমরান সাহেব হতভম্ব গলায় বললেন, কি উপকারিতা? আখলাক সাহেব উপকারিতা ব্যাখ্যা করলেন, সুন্দর করে ব্যাখ্যা করলেন। ইমরান সাহেব অবাক হয়ে শুনলেন। এক সময় গলা খাকারি দিয়ে বললেন, আপনার যুক্তি ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে ব্যাপার হচ্ছে কি, একেবারে রেভলিউশনারি ধারণার ব্যাপারে আমাদের অনেক সাবধান হতে হবে। আজ আপনার কথা শুনে কলেজের সব ছাত্রছাত্রী যদি হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে শুরু করে, সেটা কি ভালো হবে? আখলাক সাহেব কিছু বললেন না, শান্ত মুখে চায়ের কাপে চুমুক দিলেন। ইমরান সাহেব বললেন, ক্লাসের বক্তৃতায় এইসব আমার মনে হয় না বলাই ভালো। তাছাড়া আপনার বিষয় হচ্ছে অঙ্ক, হামাগুড়ি তো আপনার বিষয় নয়, আপনি তো ড্রিল টিচার না, ঠিক না? জি স্যার। আবার শুনলাম মানুষের নামকরণের পদ্ধতিটাও নাকি আপনার কাছে ত্রুটিপূর্ণ বলে মনে হচ্ছে। আমরা যেভাবে নাম রাখি তাতে নাম থেকে চট করে কিছু বোঝা যায় না। মানুষের নাম এমন হওয়া উচিত যেন নাম শুনেই বলে দেয়া যায় মানুষটা বোকা নাকি জ্ঞানী, বুদ্ধিমান না ধূর্ত। রাসায়নিক যৌগগুলোর নাম যেমন শোনা মাত্র বোঝা যায়, ব্যাপারটা কি? ইমরান সাহেব শুকনো গলায় বললেন, ও আচ্ছা স্যার, আমি কি এখন উঠবো? বসুন, আর একটু বসুন। আখলাক সাহেব দাঁড়িয়ে পড়েছিলেন। প্রিন্সিপাল সাহেবের কথায় আবার বসলেন। ইমরান সাহেব বললেন, আপনার তো অনেক দিন ছুটি পাওনা আছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে ঘুরে আসুন না কেন? ছুটির কোনো প্রয়োজন দেখছি না স্যার। ছুটির প্রয়োজন দেখবেন না কেন? ছুটির প্রয়োজন আছে। নগর জীবনের প্রবল চাপে আমাদের ভেতর নানান সমস্যা দেখা দেয়। এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের মাঝে মাঝে ছুটি নেওয়া খুব জরুরি হয়ে পড়ে। ফার ফ্রম দ্য ম্যাজিং ক্রাউড, আপনি ছুটির দরখাস্ত করুন। আপনার ছুটি তো পাওনাই আছে, আছে না? জি স্যার, আছে। তাহলে আর সমস্যা কি? আপনি এক কাজ করুন, সমুদ্র দেখে আসুন। রোগ সারানোয় সমুদ্রের মতো কিছু হয় না। আখলাক সাহেব বললেন, স্যার আমার তো কোনো রোগ নেই। জানি, সুস্থ মানুষের জন্যে সমুদ্র আরও বেশি সুফলদায়ক। ইমরান সাহেব বেল চিপে বেয়ারাকেই ডাকলেন, ছুটির ফর্ম আনতে বললেন। আখলাক সাহেবকে 7 দিনের ছুটি নিয়ে প্রিন্সিপাল সাহেবের ঘর থেকে বেরোতে হলো। আখলাক সাহেব খুবই বিরক্ত বোধ করছেন। এই 7 দিন তিনি ঘরে বসে থেকে কি করবেন? পাহাড় সমুদ্রে এইসব বিষয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। মিলিদের সঙ্গে একবার সমুদ্র দেখতে গিয়েছিলেন। সমুদ্রের গর্জন শুনে মাথা ধরে গেল। রাতে আর ঘুম আসে না। গাদাখানিক পানি দেখার মধ্যে লোকজন যে কি মজা পায় কে জানে। তিনি টিচার্স কমন রুমে এসে বসলেন। হঠাৎ লক্ষ্য করলেন সবাই যেন কেমন কেমন দৃষ্টিতে তাকে দেখছে। শামসুদ্দিন সাহেব গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আখলাক সাহেব? ভালো। 7 দিনের ছুটি নিয়েছেন শুনলাম। সমুদ্র দেখতে যাচ্ছেন? আখলাক সাহেব ভেবে পেলেন না তার ছুটির খবরটা ইতোমধ্যে জানাজানি হলো কিভাবে। তিনি তো কাউকে বলেননি। শামসুদ্দিন সাহেব বললেন, আপনার হামাগুড়ি থিওরি শুনলাম, অসাধারণ, বৈপ্লবিক বলা যেতে পারে। আপনার সেরকম মনে হচ্ছে? অবশ্যই মনে হচ্ছে। থিওরি অফ রিলেটিভিটির পর এমন বৈপ্লবিক ধারণা আর আসেনি। কে কি বলবে না বলবে তা নিয়ে মাথা ঘামাবেন না। লোকে আপনাকে পাগল ভাবলেও আপনি কেয়ার করবেন না। গ্যালিলিও যখন বললেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন অনেকেই তাকে পাগল ভেবেছিলেন। মহান থিওরির প্রচারকরা সবসময় পাগল হিসেবে চিহ্নিত হয়েছেন। গ্রেট ট্র্যাজেডি। দবিরউদ্দিন বললেন, আপনার থিওরি আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, শুধু একটাই সমস্যা, আমাদের 2 জোড়া করে জুতো লাগবে। পায়ের জন্য 1 জোড়া, আবার হাতে পরার জন্য আরেক জোড়া। হাতে পরা জুতার জন্য একটা নাম থাকা দরকার। হুতা নাম দিলে কেমন হয়? পায়েরটা জুতার, হাতেরটা হুতা। আখলাক সাহেবের সন্দেহ হলো এরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। তার মন বিষণ্ণ হলো। তিনি কাউকে নিয়ে রঙ্গরসিকতা করেন না, তারা কেন তাকে নিয়ে করবে? শামসুদ্দিন বললেন, শুধু হাতের জুতো থাকলেই হবে না, হাঁটুর জন্যও কিছু একটা দরকার।
হামাগুড়ি দেওয়ার সময় হাঁটু মাটিতে লাগে, চামড়া বা প্লাস্টিকের টুপি জাতীয় কিছু লাগবে হাঁটুর জন্য। এইসব সমস্যার সমাধান করতে হবে। দবিরউদ্দিন বললেন, আর একটা বড় সমস্যার কথা আপনারা চিন্তাই করছেন না। ঈদের সময় রাস্তাঘাটে ভিড় লক্ষ্য করেছেন? 4 পায়ে হাঁটলে অনেকখানি জায়গা নিয়ে নেবে। ভিড়ের অবস্থাটা হবে কি? শামসুদ্দিন বললেন, এর একটা ভালো দিকও আছে। ছোট বাচ্চা কাচ্চারা ঘোড়ার মতো পিঠে বসে থাকবে, এরা ঘ্যান ঘ্যান করবে না, আনন্দে থাকবে। ঘোড়ার পিঠে হাতির হাওদার মতো একটা হাওদা থাকলে বাচ্চারা পড়ে যাবে না। বেল্ট দিয়ে হাওদা কোমরের সঙ্গে বাঁধা থাকবে। আকলাক সাহেব উঠে দাঁড়ালেন। এইসব কথাবার্তা শুনতে তার আর ভালো লাগছে না। আগামী 7 দিন তার কিছু করার নেই। ভাবতেও খারাপ লাগছে, বাসায় ফিরতেও ইচ্ছে করছে না। আচ্ছা, লোকজন কি তাকে পাগল ভাবতে শুরু করেছে? পাগলের কোনো আচরণ কি তিনি করছেন? মনে হয় না তো। অবশ্যই তিনি কোনো পাগলকে ভালোভাবে লক্ষ্য করেননি। ছোটবেলায় মামা বাড়িতে একটা পাগল আসতো, তাকে দেখে দৌড়ে ঘরে পালাতেন। তার আচার আচরণ ভালো মতো দেখা হয়নি। একটা বড় ভুল হয়েছে। এখন থেকে পাগল দেখলে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দূর থেকে লক্ষ্য করা, কাছে যাওয়া যাবে না। তিনি কুকুর এবং পাগল এই 2 জিনিসকে বড়ই ভয় পান। আকলাক সাহেব রাত ঠিক 9টায় ভাত খান। রাতে আমিষ খান না। সামান্য ভাত, একটা ভাজি আর ডাল। বয়সের সঙ্গে সঙ্গে আমিষের পরিমাণ কমিয়ে দিতে হয় বলে কোথায় যেন পড়েছিলেন, তিনি তা মেনে চলছেন। মোতালেব ভাত নিয়ে এসে অবাক হয়ে দেখল আকলাক সাহেব বিছানার উপর 4 পায়ে ঘোড়ার মতো দাঁড়িয়ে আছেন। ঘোড়া যেভাবে কোমর নাড়ায়, তিনিও মাঝে মাঝে সেভাবেই কোমর নাড়াচ্ছেন। মোতালেব বলল, আপনার কি হয়েছে? কিছু হয়নি। আপনি ঘোড়া হয়েছেন কেন? আকলাক সাহেব ঠিক হয়ে বিছানায় বসলেন। তিনি যে হামাগুড়ির মতো করছিলেন নিজেও বুঝতে পারেননি। ব্যাপারটা ঠিক হয়নি। নিজের উপরেই রাগ লাগছে। মোতালেব আবার বলল, আপনার কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। এটা হচ্ছে এক ধরনের ব্যায়াম, চিন্তা শক্তি বাড়াবার ব্যায়াম। ও আচ্ছা, এখন থেকে এই ব্যায়াম তুইও করবি, রোজ 2 ঘন্টা করে। মোতালেবের মুখ হা হয়ে গেল। আকলাক সাহেব উৎসাহিত গলায় বললেন, তোর ব্রেন বলে তো কোনো পদার্থ নেই। 1 বছর চেষ্টা করে অক্ষর জ্ঞান করাতে পারলাম না। এই ব্যায়ামের পর দেখবি ফটাফট অক্ষর শিখে ফেলবি। আজ থেকেই শুরু কর। মোতালেবকে খুব আগ্রহী মনে হলো না, বরং তাকে চিন্তিত মনে হলো। তবে আকলাক সাহেব খুবই আগ্রহ বোধ করছেন। ভূত যা বলছে তা সত্যি কিনা তা পরীক্ষা করার একটা সুযোগ পাওয়া গেল। মোতালেব, জি খালুজান, সকালে 1 ঘন্টা আর সন্ধ্যায় 1 ঘন্টা, 2 ঘন্টা 4 পায়ে থাকবি। জি আচ্ছা। আকলাক সাহেব খেতে বসেছেন, আরাম করে খাচ্ছেন। মোতালেব বিমর্ষ মুখে তার খাওয়া দেখছে। আকলাক সাহেব বললেন, 4 পায়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকার দরকার নেই। ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, 4 পায়ে যাবে। মাইনসে পাগল কইব। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, পাগল বলবে কেন? এর মধ্যে পাগল বলার কি আছে? উল্টাপাল্টা কাম করলে লোকে পাগল কয়। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, উল্টাপাল্টা কাজ মানে কি? এই ধরনের ভাত খাওয়ানোর সময় পাগল করে কি? আগে বেবাক তরকারি খাইয়া ফেলে, পরে হুদা ভাত কপকপাইয়া খায়। আকলাক সাহেব অস্বস্তির সঙ্গে লক্ষ্য করলেন তিনি নিজেও ভাজি আগে খেয়ে ফেলেছেন, ভাতে এখনো হাত দেননি। ব্যাপারটা অন্য মনস্কতার জন্য হয়েছে তা বলাই বাহুল্য। তবুও খানিকটা অস্বস্তি লেগেই রইল। তার খিদে নষ্ট হয়ে গেল। তিনি এক চুমুকে ডালের বাটি শেষ করে ফেললেন। তার অস্বস্তি আরও বাড়ল। ভাত রেখে ডাল ভাজি সব খেয়ে ফেলেছেন, এর মানে কি? তার মনটাই খারাপ হয়ে গেল। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন? মাথা এলোমেলো হয়ে যাচ্ছে? ভূত বলে যাকে দেখেছেন সে কি তার উত্তপ্ত এলোমেলো মস্তিষ্কের কল্পনা? মোতালেব, জি খালুজান, তুই কি ভূত বিশ্বাস করিস? অবশ্যই করি, না করণের কি আছে? চারিদিক কিলবিল করতাছে ভূত। বলিস কি? মানুষ যেমন নানান পদের, ভূতও আছে নানান পদের। বাড়ির কোণর থাকে এক ভূত, তারে কয় কোনো ভূত। দরজার চিপাত থাকে এক কিসিমের ভূত, তার নাম চিপা ভূত। আছে কন্দ কাটা, আছে মেছো ভূত। চুপ কর। যে আচ্ছা, চুপ করলাম। ভূত বলে জগতে কিছু নাই, বুঝলি? যে বুঝছি। যা এখন থালা বাসন নিয়ে সামনে থেকে যা। যে আচ্ছা। মোতালেব বিমর্ষ মুখে সরে গেল। সে খুবই চিন্তিত বোধ করছে। আকলাক সাহেব একটা রুটিনের মতো করেছেন। রাতে ঘুমাতে যাবার আগে বাতি নিভিয়ে 4 পায়ে বিছানায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন। মাঝে মাঝে বিছানার এ মাথা থেকে ও মাথায় যান। আবার কখনো কখনো এক জায়গায় ঘুরপাক খান। এতে তার শরীরটা বেশ হালকা ও ঝরঝরে লাগে।
আশ্চর্য হওয়ার মতো ঘটনা তো বটেই। শরীরের ভর দুটো পায়ে না থেকে 4টা পায়ে চলে যাওয়ায় মোটামুটি আরাম বোধ হয়। এভাবে থাকলে চিন্তা শক্তি ভালো হয় কিনা তাও তিনি পরীক্ষা করেছেন। পরীক্ষার ফল সম্পর্কে তিনি এখনো নিশ্চিত হতে পারেননি। তবে স্মৃতিশক্তি এই অবস্থায় বাড়ে বলে তার ধারণা। ছোটবেলায় স্কুলে পড়া অনেক কবিতা তার এই অবস্থায় মনে পড়ে, যা অন্য সময় মনে পড়তো না। ক্লাস 10-এ মাইকেলের খচমটে কবিতা মেঘনাদ বধের একটা অংশ পাঠ্য ছিল। কোনোদিন সেটা তিনি মুখস্থ করার চেষ্টা করেননি, প্রয়োজনও বোধ করেননি। তার 4 পায়ে থাকা অবস্থায় হঠাৎ সেই কবিতা তার মনে পড়ে গেল। তিনি গম্ভীর গলায় আবৃত্তি করলেন, অন্যায় সমরে পড়ি অসুরারি রিপু, রাক্ষসকুল ভরসা পুরুষ বচনে, কহিলা লক্ষণ সুরে, বীরকুল গ্লানি সুমিত্রা নন্দন তুই শতধিক তোরে, রাবণ নন্দন আমি না ডরি সমনে, কিন্তু তোর অস্ত্রাঘাতে মরিন যে আজি, পামরে চির দুঃখ রহিল রে মনে। তিনি পুরো কবিতাটাই বোধহয় বলতে পারতেন, কিন্তু তার আগেই মোতালেব এসে ঘরে ঢুকে বাতি জ্বেলে দিল এবং চোখে মুখে রাজ্যের ভয় নিয়ে তার দিকে তাকালো। আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, কি চাস? মোতালেব বলল, কিচ্ছু চাই না। আপনি কি করেন? কি করি সে তো দেখতেই পাচ্ছিস। রিল্যাক্স করছি, ঘুমোবার আগে সামান্য এক্সারসাইজ। যা, বাতি নিভিয়ে চলে যা, গাধার মতো তাকিয়ে থাকিস না। যে আচ্ছা, ঘুমোবার আগে 4 পায়ে থাকার ব্যাপারটা হয়তো সামান্য হাস্যকর দিক আছে, তবে এটাকে এক্সারসাইজ হিসেবে নিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। যোগার অনেক আসন আছে খুবই হাস্যকর। মাথা নিচে, ঠ্যাং আকাশে, সেই ঠ্যাং নিয়ে আবার সাইকেল চালানোর ভঙ্গি করা। লোকজন সেটাকে হাস্যকর মনে করেন না, কারণ ব্যায়াম হিসেবে যোগা চালু হয়ে গেছে। 4 পায়ে দাঁড়িয়ে থাকলে হাসির ব্যাপার হয়ে যায়। আশ্চর্য! আখলাক সাহেবের মনে হলো 4 পায়ের ব্যাপারটাকে ব্যায়াম হিসেবে চালু করতে পারলে কেউ তাকে হাস্যকর মনে করবে না, বরং এটাকে তখন স্বাভাবিক ধরে নেবে। সেই ক্ষেত্রে ব্যায়ামের একটা নাম দিতে হয়। কি নাম দেয়া যায়? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলা যাবে না, হ্যান্ড ফ্রি না, হাত মাটিতে পোতা। ফিক্সড হ্যান্ড এক্সারসাইজ বলা যেতে পারে। এই ব্যায়ামের উপকারিতা কি তাও লোকজনদের বলতে হবে। শরীরের মাংসপেশি শিথিল হয়, শরীর বিশ্রাম লাভ করে, স্মৃতিশক্তি ও চিন্তা শক্তি বৃদ্ধি পায়, মন প্রফুল্ল হয়, সুনিদ্রা হয়। মন প্রফুল্ল হয় কিনা এ ব্যাপারে আখলাক সাহেব এখনো নিশ্চিত নন। আরও পরীক্ষা নিরীক্ষার পর ব্যাপারটা বোঝা যাবে। তবে সুনিদ্রা যে হয় সে ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত। এই ব্যায়াম তিনি যে কদিন করেছেন ভালো ঘুম হয়েছে, শুধু গত রাতে ঘুম কম হয়েছে। ঘুমে যখন চোখ বন্ধ হয়ে এসেছে তখন জ্ঞানী ভূত ঘুম থেকে তাকে ডেকে তুলেছে। তিনি বিরক্ত হতে গিয়েও হননি, কারণ এবার ভূত অনেক দিন পর এসেছে। ভূত কাচুমাচু গলায় বলল, সরি স্যার, আপনার কাঁচা ঘুম ভাঙলাম। আখলাক সাহেব হাই তুলতে তুলতে বললেন, তারপর তোমার খবর কি? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। খবর বেশি ভালো না স্যার। কেন, কি হয়েছে? ডায়রিয়াতে স্যার খুব কষ্ট পেলাম, এখনো পাচ্ছি, পুরোপুরি সারেনি। খাওয়া দাওয়া খুব রেস্ট্রিক্টেড। ডায়রিয়া? তোমাদেরও ডায়রিয়া হয় নাকি? খাওয়া দাওয়ার অনিয়ম করলে হয়। সেদিন এক বিয়েতে গিয়ে অনিয়ম হয়েছে, লোভে পড়ে এক গাদা খেয়ে ফেলেছি, তারপরেই পেট নেমে গেছে। ওষুধপত্র খেয়ে এখন কিছুটা আরাম হয়েছে, তবে শরীর খুবই দুর্বল। কি ওষুধ খাচ্ছ? ডায়রিয়ার ওষুধ তো একটাই, ওরসালাইন। তোমাদেরও ওরসালাইন আছে নাকি? কি বলেন স্যার, থাকবে না কেন? 1 জগ চাঁদের আলোর সঙ্গে 3 মোট গোলাপ ফুলের গন্ধ, তার সঙ্গে হাতের আঙ্গুলের 1 চিমটি জোনাকি পোকার আলো, তারপর দে ঘোটা। জিনিস যা তৈরি হয় অতি অখাদ্য, নাড়ি ভুঁড়ি উল্টে আসে। কি আর করব, শরীরটা তো ঠিক রাখতে হবে। তা তো বটেই। এদিকে স্যার বিপদের উপর বিপদ, যাকে বলে মহা বিপদ। 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত। কি বিপদ? বলতেও লজ্জা লাগছে, না বলেও পারছি না। বলে ফেলো। সত্যি কথা বলতে কি স্যার, এই বিপদে পড়ে আপনার কাছে আসা। আপনার কি স্যার মনে আছে, প্রথম যেদিন আপনার কাছে এসেছিলাম সেদিন বলেছিলাম মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমি একজন বিপদগ্রস্ত ভূত? হ্যাঁ, মনে আছে। প্রতিবারই ভাবি বিপদের কথাটা আপনাকে বলবো, শেষে নাসিকা লজ্জায় বলতে পারি না। নাসিকা লজ্জা? মানুষের লজ্জা সবটাই চোখে, এই জন্য তারা বলে চক্ষু লজ্জা। আমাদের সবটাই নাকে, এই জন্যই আমরা বলি নাসিকা লজ্জা। এমনিতেই স্যার আমরা মুখে কথা বলি, লজ্জা পেলে মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়, তখন কথা বলি নাকে। ও আচ্ছা, এখন বলো তোমার বিপদের কথাটা শুনি। বড় লজ্জা স্যার। লজ্জা দূর করে বলো, অন্যদিকে তাকিয়ে বলো, তাহলে লজ্জা লাগবে না।
ভূত অন্যদিকে মুখ ফিরিয়ে কথা শুরু করলো। বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে স্যার। এদিকে আমার নিজের বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমি পড়াশোনা, গবেষণা, লেখালেখি নিয়ে থাকি। এদিকে আবার একটু দেশ ভ্রমণের শখ আছে। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে এলাম। সেখানে কাল ভৈরবীর মূর্তি দেখে এসেছি, বড়ই আনন্দ পেয়েছি। বিয়ে করলে এইসব আনন্দ থেকে বঞ্চিত হব কেন? স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরবে? আপনি স্যার পাগল হয়েছেন। বাবা মা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন তাকে নিয়ে দেশ বিদেশে ঘোরার প্রশ্নই ওঠে না। কেন? তার নাম শুনলেই বুঝবেন কেন। তখন আর আমাকে ব্যাখ্যা করতে হবে না। তার নাম হলো ফাচল্লিশ। ফাচল্লিশ মানে 40 নম্বর ফাজিল। ফাজিল নাকি? ফাজিল বলে ফাজিল? রাত দিন গাছে গাছে ঘুরে বেড়ায়, একে ভয় দেখায়, তাকে ভয় দেখায়। সেদিন ধানমন্ডি থানার ওসিকে ভয় দেখিয়েছে। পুলিশের সঙ্গে এইসব করা কি ঠিক? স্যার আপনিই বলুন। পুলিশের সঙ্গে রসিকতা না করাই ভালো। এটা তো স্যার সাধারণ কথা, যে কোনো বোকা জানে, সেও জানে না যে তা না। তবে এই যে বললাম ফাজিল, দেখতে কেমন? দেখতে ভালো। সর্বনাশ তো এতেই হয়েছে। বাবা মা ভূতনির রূপ দেখে মুগ্ধ। তাদের এক কথা, বিয়ে 45-এর সঙ্গেই দিতে হবে। স্যার এখন আপনিই বলুন, রূপ বড় না জ্ঞান বড়? রূপ চিরস্থায়ী না জ্ঞান চিরস্থায়ী? স্যার বলুন, আপনিই বলুন। দুটো দু জিনিস, অবশ্যই। একটার সঙ্গে অন্যটার তুলনাই চলে না। আমি বাবা মাকে বলে দিয়েছি চিরকুমার থাকবো, নো হ্যাঙ্গিং প্যাঙ্কিং। বিয়ে সংসার এইসব আমাকে দিয়ে হবে না। এই জন্যই স্যার আপনার সাহায্য দরকার। আমি কিভাবে সাহায্য করব তা তো বুঝতে পারছি না। আপনি নিজেও তো স্যার চিরকুমার। আপনি আমাকে সলা পরামর্শ দেবেন কিভাবে আত্মীয় স্বজনদের চাপ কাটানো যায়। আমি সেই মতো কাজ করব। ও আচ্ছা, শুধু আচ্ছা বললে হবে না স্যার, আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। 45 যেভাবে বিরক্ত করা শুরু করেছে, অসহ্য। উফ, মেয়েটাকে তোমাকে বিরক্ত করছে। বিরক্ত মানে মহা বিরক্ত। হয়তো কোনো জ্ঞানের বিষয় নিয়ে চিন্তা করছি, তখন সামনে দিয়ে হেঁটে যাবে, হাসবে, নানান রকম ঢং করবে। এতে চিন্তার বিঘ্ন হওয়ারই কথা। মনে করুন আমি কোনো রাস্তা দিয়ে যাব, সে করবে কি, আগে ভাগে সেই রাস্তার কোনো বাঁশ গাছে পা দুলিয়ে বসে থাকবে, পা নাচাবে, উপর থেকে গায়ে থুতু ফেলবে। আমার মনে হয় মেয়েটা তোমাকে পছন্দ করে। একেবারে খাঁটি কথা বলেছেন স্যার। আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। ইচ্ছা হচ্ছে বিষ খাই। এখন আপনিই ভরসা। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে অধমের জীবন রক্ষা করুন। দেখি কি করা যায়। তাহলে স্যার আমি আজ যাই। আপনি ঘুমান, অনেকক্ষণ ডিস্টার্ব করলাম। নিজ গুণে ক্ষমা করে দেবেন স্যার। ভূত চলে যাবার পরেও অনেক রাত পর্যন্ত আখলাক সাহেব ঘুমাতে পারলেন না। একবার মনে হয় পুরো ব্যাপারটা কল্পনা, আবার মনে হয় না, কল্পনা না, সবই সত্যি। জগৎ খুবই রহস্যময়। এজন্য মহাকবি শেক্সপিয়ার বলেছিলেন, কি যেন বলেছিলেন মনে পড়ছে না। তিনি অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে শেক্সপিয়ারের বাণী মনে করার চেষ্টা করলেন, মনে পড়ল না। এই মনে আসছে, এই আসছে না, এমন ভাব। লাইনগুলি মনে না আসা পর্যন্ত ঘুম আসার কোনো সম্ভাবনা নেই। কি করা যায়? তার মনে হলো ঘোড়ার মতো চার পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে পড়বে। একটু লজ্জাও লাগছে। এত লজ্জা করলে জীবন চলে না। তিনি হামাগুড়ির ভঙ্গিতে বিছানায় বসলেন, চার পায়ে একটু হাঁটলেন। বিছানাটা হাঁটাহাঁটির জন্য ছোট হয়ে গেছে। অর্ডার দিয়ে একটা বড় খাট এবং বড় মশারি কিনতে হবে। আখলাক সাহেব অল্প জায়গার ভেতরই একটু চক্কর দিলেন, আর সঙ্গে সঙ্গে শেক্সপিয়ারের বাণী মনে পড়ল, There are many things in heaven and earth. বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু কিছুই আছে যা মানবের চিন্তা ও কল্পনার অতীত। শেক্সপিয়ার এই সব জিনিস তো আর গাঁজা খেয়ে লেখেননি, জেনে শুনেই লিখেছেন। তার মতো মানুষের গাঁজা খাওয়ার প্রশ্নই ওঠে না। কাজেই ভূতের ব্যাপারটা সত্যিও হতে পারে। চার পায়ে হাঁটার যেসব উপকারিতার কথা ভূত বলেছে তাও সত্যি। স্মৃতিশক্তি যে বাড়ে তা তো তিনি নিজেই পরীক্ষা করে দেখলেন। অন্যদের সঙ্গে ব্যাপার জানিয়ে আলাপ করতে পারলে ভালো হতো, সেটা সম্ভব হচ্ছে না। এদেশের মানুষ সব কিছু বিশ্বাস করে, যাবতীয় গুজব আগ্রহ নিয়ে শোনে, অন্যকে শোনায়, শুধু ভূতের মতো একটা সত্যি ব্যাপার বিশ্বাস করে না। তারপরেও ঠিক করলেন মিলিকে খোলাখুলি ব্যাপারটা বলবেন। মিলিকে বলা আর একটা মাইক ভাড়া করে শহরে ঘোষণা দেয়া এক কথা, তারপরেও বলা দরকার। তবে মিলির স্বামী না শুনলেই ভালো। ব্যাটা অতিরিক্ত চালবাজ। সব শুনে সে চালবাজি ধরনের কিছু বলবে, মেজাজ হবে খারাপ। কি দরকার? কলিং বেল টিপতেই তাহের দরজা খুলে দিল। তাহেরের পেছনে উকি দিল মিলি। দুজনেই সেজে গুজে আছে, মনে হচ্ছে কোথাও বেরোচ্ছে। আখলাক সাহেব বললেন, কোথায় যাচ্ছিস? মিলি হড়বড় করে বলল, তোমার কাছে যাচ্ছি। আমার কাছে কেন?
মিলি কাঁদো কাঁদো গলায় বলল, মোতালেব এসে কি সব উল্টাপাল্টা খবর দিয়ে গেল, চিন্তায় অস্থির হয়ে। কি বলেছে মোতালেব? দাদা, তুমি নাকি এখন 4 পায়ে হাঁটো, তুমি নাকি রাতে ঘুমোও না, মশারি খাটিয়ে তার ভেতর 4 পায়ে দাঁড়িয়ে থাকো, মাঝে মাঝে ঘোড়ার মতো চিহি করে ডাক ছাড়ো। বলতে বলতে মিলির চোখে পানি এসে গেল, গলা ধরে গেল। তাহের বলল, তুমি ভাইজানকে আগে ভেতরে এসে বসতে দাও, দরজাতেই কি শুরু করলে? তালেবে সব কথা বিশ্বাস করতে হবে তার কোনো মানে আছে? ভাইজান, আপনি এসে আরাম করে বসুন তো। আখলাক সাহেব বসার ঘরে সোফা এসে বসলেন। তাহের গম্ভীর মুখে তার সামনে এসে বলল, মিলি তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে, এখনো চোখ মুছছে। তাহের ঝুঁকে এসে বলল, মোতালেবের কথা সত্যি না, তাই না ভাইজান? আখলাক সাহেব গলা পরিষ্কার করে বললেন, চিহি করে ডাক দেওয়ার ব্যাপারটা সত্যি না, ওই অংশটা বানানো, বাকিটা সত্যি। মোটামুটি সত্যি বলা যেতে পারে। তাহেরের মুখ হা হয়ে গেল। অনেক কষ্টে সে মুখের হা বন্ধ করে বলল, আপনি তাহলে 4 পায়ে ঘুরে বেড়াচ্ছেন? সব সময় না, মাঝে মাঝে। মাঝে মাঝে? হ্যাঁ, এটা এক ধরনের এক্সারসাইজ, এর নাম হলো ফিক্সড হ্যান্ড এক্সারসাইজ। এই এক্সারসাইজের অনেক উপকারিতা, স্মৃতিশক্তির বৃদ্ধির জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। মিলি চোখ মুছতে মুছতে ধরা গলায় বলল, কে শিখিয়েছে তোমাকে এই এক্সারসাইজ? কেউ শেখায়নি, নিজে নিজেই বের করেছি। মিলি ফোপাতে ফোপাতে বলল, তুমি নিজে নিজে এক্সারসাইজ বের করেছো? ঠিক নিজে নিজে বলাটা ঠিক হবে না, ভূতের সাহায্য নিয়েছি। দাদা, কার সাহায্য নিয়েছো? ওই যে একটা ভূত যে আমার কাছে প্রায়ই আসে, নাম হলো গিয়ে লেখক 74। মিলি ভীত গলায় বলল, লেখক 74? ওদের নামকরণ পদ্ধতি আর আমাদের নামকরণ পদ্ধতি এক না। প্রথম দিকে ভূতদের নাম শুনলে একটু ধাক্কা লাগবে। মিলি বলল, দাদা, তুমি যা বলছো সব কিছুতেই আমার ধাক্কা লাগছে, এ কি সর্বনাশ হয়ে গেল। বলতে বলতে সে আবারও শব্দ করে কেঁদে উঠল। তাহের বলল, মিলি তুমি রান্নাঘরে যাও তো, ভাইজান এবং আমার জন্য সুন্দর করে চা বানিয়ে আনো। অকারণে অস্থির হয়েও না, মাথা ঠান্ডা রাখো। বি লেভেল হেডেড। সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আছে। আর শোনো, তুমি এখনো ভাইজানের মাথার উপর ফ্যানটা ছাড়ছো না কেন? সবকিছু বলে দিতে হবে? ফুল স্পিডে ফ্যান ছেড়ে দাও। মিলি ফ্যান ছেড়ে দিল। আখলাক সাহেব গম্ভীর হয়ে সেই ফ্যানের নিচে বসে রইলেন। খুবই বিরক্ত বোধ করছেন। এই বাড়িতে আসাটা তার জন্য বোকামি হয়েছে। তাহের তার দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিস করে বলল, ভাইজান একটা কথা বলি। আখলাক সাহেব বললেন, যা বলতে চাও বলো, ফিসফিস করছো কেন? ফিসফিস করার মতো কিছু কি হয়েছে? যা বলবে স্পষ্ট করে বলবে। ভাইজান, আপনার চিকিৎসা হওয়া দরকার। তোমার সেরকম মনে হচ্ছে? জি। তোমার ধারণা আমার মস্তিষ্ক বিকৃতি হয়েছে? জি, আমার সেরকমই ধারণা। ঠিকমতো চিকিৎসা হলে আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। কবে নিয়ে যাবে? যদি বলেন আজই নিয়ে যাব। ওনাকে আপনার ব্যাপারে সব বলে রেখেছি। আখলাক সাহেব গম্ভীর গলায় বললেন, যদি সত্যি কোনোদিন পাগল হই তাহলে তোমাকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে যাব। এখন আমার সামনে থেকে যাও, আমাকে বিরক্ত করো না। আপনি কি একটা রিল্যাক্সেন্ট খেয়ে ইজি চেয়ারে শুয়ে থাকবেন? এতে মাথাটা ঠান্ডা হতো। আমার মাথা নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। জি আচ্ছা। আখলাক সাহেবের ইচ্ছা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যেতে। যাচ্ছেন না কারণ মিলি কষ্ট পাবে। এসেছেন যখন রাতে খেয়ে যেতে হবে। মিলি নিশ্চয়ই কুৎসিত কিছু রান্না করবে যা মুখে দেয়া যাবে না। রাতে খাবার সময় আবার বিয়ের প্রসঙ্গ তুলবে। আবারও 52 এমন কোনো বয়স না, অসহ্য। দরজার আড়াল থেকে চীনা উঁকি দিচ্ছে, তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সে ফিসফিস করে ডাকলো, বড় মামা। আখলাক সাহেব বললেন, ফিসফিস করছিস কেন? মা তোমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, এজন্যই ফিসফিস করছি। মা শুনলে বকা দেবে। কথা বলতে নিষেধ করেছে কেন? তোমার যে খুব মেজাজ খারাপ, এই জন্যে। আমার মেজাজ খারাপ না, আয় কাছে আয়। চীনা এগিয়ে এলো এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বড় মামা তুমি নাকি পাগল হয়ে গেছো। আখলাক সাহেব বললেন, কে বলেছে? বাবা বলেছে। মা সেটা শুনে সারা দুপুর কেঁদেছে। বড় মামা তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো, না একটু বাকি আছে? একটু বাকি আছে। মোতালেব বলছিল তুমি নাকি ঘোড়ার মতো হাঁটো আর চিহি করে ডাক দাও। ও একটু বেশি বেশি বলেছে, চিহি করে ডাক দেই না। যখন চিহি করে ডাক দেবে তখন পুরোপুরি পাগল হয়ে যাবে, তাই না মামা? ওই ভূতটা কি তোমাকে পাগল বানিয়ে দিচ্ছে মামা? বুঝতে পারছি না, বোধহয় দিচ্ছে। মিলি অনেক কিছু রান্না করেছে। পাবদা মাছ, কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট, কই মাছের ঝোল, ইলিশ মাছের সর্ষে বাটা। প্রতিটি পদই হয়েছে অখাদ্য। শুধু যে ভাত খাবেন সে উপায়ও নেই। চাল কিছু সেদ্ধ হয়েছে, কিছু হয়নি। একই হাড়ের ভাত অর্ধেক সেদ্ধ হয়, অর্ধেক হয় না। কেন তা বোধহয় শুধু মিলিই জানে।
আখলাক সাহেব রাত 11টার দিকে বাড়ি ফিরলেন। মোতালেবকে বললেন চা করতে। মোতালেব চা বানিয়ে আনলো। চায়ের কাপটা তার সামনে রাখলো খুব ভয়ে ভয়ে, যেন তিনি ভয়ঙ্কর কোনো হিংস্র জানোয়ার, এক্ষুনি মোতালেবের উপর ঝাঁপিয়ে পড়বেন। সে তার সামনেও আসছে না, দরজার আড়াল থেকে তাকিয়ে আছে। চোখের উপর চোখ পড়া মাত্র চোখ সরিয়ে নিচ্ছে। আখলাক সাহেব শীতল গলায় ডাকলেন, মোতালেব। মোতালেব চমকে উঠে বলল, যে খালুজান। তুই আমার প্রতিটি কথায় চমকে চমকে উঠছিস কেন? কি হয়েছে? কিছু হয় নাই খালুজান। তুই কি আমাকে ভয় পাচ্ছিস? অল্প অল্প পাইতেছি খালুজান। ভয় পাচ্ছিস কেন? মোতালেব কিছু না বলে মাথা চুলকাতে লাগলো। আখলাক সাহেব বললেন, আচ্ছা যা, শুধু শুধু মাথা চুলকাতে হবে না, ঘুমোতে যা। মোতালেবের মাথা চুলকানো আরো বেড়ে গেল। আখলাক সাহেব বললেন, আর কিছু বলবি? একটু দেশে যাব। হঠাৎ দেশে যাবি কেন? আমার পিতার শরীর খুব খারাপ, মৃত্যু শয্যায়। কার শরীর খারাপ? আমার পিতা, আব্বা যান। আখলাক সাহেবের মেজাজ খুব খারাপ হলো, কারণ মোতালেবের বাবা গত বছর মারা গেছে। এই খবর আখলাক সাহেব ভালো মতোই জানেন। মিথ্যা কথা বলে মোতালেব ছুটি নিচ্ছে কেন? তোর বাবা মৃত্যু শয্যায়? যে গত বছর যিনি মারা গেলেন তিনি কে? মোতালেব থতমত খেয়ে গেল। আমার পিতা, এখন যার অসুখ হয়েছে সে আমার পিতার মতোই, আমার গেরাম সম্পর্কে চাচা, আমারে বড়ই স্নেহ করে। আখলাক সাহেব গম্ভীর গলায় বললেন, যিনি স্নেহ করেন তার অসুখের খবরে ছুটে যাওয়া উচিত। আসবি কবে? এইটা অসুখের উপরে নির্ভর। আচ্ছা যা, কাল দিনটা থাক, বাজার টাজার যা দরকার করে দিয়ে চলে যা। যে আচ্ছা। মেজাজ টেজাজ খারাপ করে আখলাক সাহেব ঘুমাতে গেলেন। মিলির বাসা থেকে ফেরার সময় মেজাজ যত খারাপ ছিল, এখন তার চেয়ে 5 গুণ খারাপ। এই অবস্থায় ঘুম আসার কথা না। আখলাক সাহেব মশারি ফেলে বিছানায় বসে রইলেন। তিনি আসলে মনে মনে ভূতের জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা করলে কেউ আসে না। যে ট্রেনের জন্য অপেক্ষা করা হয় সেই ট্রেন আসে 3 ঘন্টা লেট করে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে তিনি যখন ঘুমোতে গেলেন, তখনই ভূত এসে উপস্থিত। মশারির পাশে দাঁড়িয়ে সে খুব খুব করে দৃষ্টি আকর্ষণ জাতীয় কাশি কাশতে লাগলো। আখলাক সাহেব বললেন, কে? স্যার আমি। আপনার কি শরীর টরীর খারাপ নাকি? গলা কেমন ভারী ভারী শোনাচ্ছে। শরীর ঠিকই আছে, মনটা খারাপ। মন খারাপ কেন স্যার? আছে নানান ব্যাপার। মোতালেব আমার নামে আজে বাজে কথা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলে আমার ছুটি নিয়ে নিল। মন কি বেশি খারাপ? আমার নিজেরও স্যার মন অতিরিক্ত খারাপ। ৪৫ আমার নামেও আজে বাজে জিনিস ছড়াচ্ছে, যে জন্য গতকাল সারা রাত পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসেছিলাম। তারপর মনটা ঠিক হয়েছে। আখলাক সাহেব উৎসাহিত গলায় বললেন, এরকম করলে মন ঠিক হয় নাকি? জি হয়। ব্যাপারটা পরীক্ষিত। ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন। ব্যাখ্যা করব? করো। ধরুন আপনি পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলেন। পানিটা ঠান্ডা, এতে হবে কি আপনার শরীরের তাপ কমে যাবে, সেই তুলনায় মাথার তাপ থাকবে বেশি, ফলে একটা তাপ পার্থক্য তৈরি হবে। তাপ পার্থক্যের কারণে তৈরি হয় বিভব পার্থক্য বা জংশন পটেনশিয়াল। তখন মাথা থেকে শরীর ইলেকট্রিসিটি ফ্লো করে, এক ধরনের বায়ো কারেন্ট। তার ফলে মাথার উপর জমে থাকা চাপ কমে যায়। তাই নাকি? খুব মন টন খারাপ হলে পরীক্ষা করে দেখতে পারেন স্যার। দেখি। আপনার বাসায় তো চৌবাচ্চা আছে, পানি দিয়ে চৌবাচ্চা ভর্তি করে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকবেন। সকালে বসবেন, সন্ধ্যাবেলা উঠবেন, দেখবেন মন পাখির পালকের মতো ফুরফুরে হয়ে যাবে। ৪৫ যখনই ঝামেলা করে তখনই আমি এই পদ্ধতি ব্যবহার করি। খুব ফলদায়ক পদ্ধতি। মেয়েটা কি ঝামেলা করছে? অতিরিক্ত ঝামেলা করছে। এখন আবার আমাকে দেখলে গান গায়। বলো কি, দারুণ লজ্জার মধ্যে পড়েছি। ভূত সমাজে আমাকে নিয়ে খুব হাসাহাসি। গান গায় কেমন? ভালো গান। এটা স্বীকার না করলে অন্যায় হবে। অডিশনে পাশ করে রেডিওতে চান্স পেয়েছে। আখলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, তোমাদের রেডিও আছে নাকি? রেডিও টিভি সবই আছে। ভূত বলে আমাদের ছোট চোখে দেখবেন না স্যার। না, তা দেখছি না। আমি আজ চলে যাই স্যার, কয়েকদিন আপনার সঙ্গে দেখা হবে না। ৪৫-এর হাত থেকে বাঁচার জন্য কয়েকদিন দূরে কোথাও লুকিয়ে থাকবো। ভূত চলে গেল। আখলাক সাহেব ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙে গেল। সারা রাত আর ঘুম হলো না। বারান্দার চেয়ার পেতে বসে রইলেন। মন বেশি খারাপ। খারাপ ভাবটা যাচ্ছেই না। আখলাক সাহেব ভোরবেলা নাস্তা খেয়ে চৌবাচ্চায় পানি ভর্তি করালেন। ভূতের চিকিৎসাটা করে দেখা দরকার। মন খারাপ ভাবটা যদি এতে যায়। তিনি দুপুর পর্যন্ত গলা ডুবিয়ে বসে রইলেন। দুপুরবেলা মোতালেব গিয়ে মিলি এবং তাহেরকে ডেকে নিয়ে এলো। মিলি ভীত গলায় বলল, দাদা কি হচ্ছে? আখলাক সাহেব বিরক্ত গলায় বলল, কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছিস। তুমি পানিতে গলা ডুবিয়ে বসে আছো কেন? মন টন খারাপ এই জন্য বসে আছি। মন খারাপ হলে পানিতে বসে থাকতে হয়? হ্যাঁ হয়। তুই কাঁদছিস কেন? তুমি পানিতে বসে আছো এই জন্য কাঁদছি। এক
একা একা থেকে তোমার এই অবস্থা হয়েছে দাদা। কতবার বলেছি একটা বিয়ে করো, আমার কথা তো কানে নেবে না। প্লিজ উঠে এসো। তাহেরও শুকনো মুখে বলল, ভাইজান দয়া করে পানি থেকে উঠে আসুন, আজ সন্ধ্যায় একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনাকে নিয়ে যাব, অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। আখলাক সাহেব বললেন, সন্ধ্যায় নিয়ে যাবে, সন্ধ্যায় উঠবো, এখন উঠার দরকার কি? মিলি এমন কান্নাকাটি শুরু করলো যে আখলাক সাহেবকে বাধ্য হয়ে পানি থেকে উঠতে হলো। সাইকিয়াট্রিস্টের নাম জয়েন উদ্দিন। আখলাক সাহেব এত বেঁচে মানুষ তার জীবনে দেখেননি। ভদ্রলোক চেয়ারে বসে আছেন, টেবিলের উপর দিয়ে তার চোখ দুটি শুধু বের হয়ে আছে, পাগল পাগল ধরনের চোখ। ভদ্রলোক বসে আছেন একটা রোলিং চেয়ারে, স্থির হয়ে বসে নেই, সারাক্ষণ এদিক ওদিক করছেন। চিড়িয়াখানার পশুদের যারা দেখাশোনা করে তাদের চেহারা এবং স্বভাব চরিত্র খানিকটা চিড়িয়াখানার পশুদের মতো হয়ে যায়। মিরপুর চিড়িয়াখানায় যে লোকটা জিরাফের দেখাশোনা করে তার গলাটা প্রতি বছর কিছুটা করে লম্বা হয়। সাইকিয়াট্রিস্টরা পাগলের চিকিৎসা করেন, কাজেই তাদের হাবভাব পাগলদের মতোই হবে বলাই বাহুল্য। আখলাক সাহেব বেশ কৌতূহল নিয়ে সাইকিয়াট্রিস্ট জালাল উদ্দিনের চেয়ারে নড়াচড়া দেখছেন। ভদ্রলোক যেমন স্থির হয়ে বসতে পারেন না, তেমনই স্থির চোখে তাকাতেও পারেন না। মনে হয় দুটা মাত্র চোখ থাকায় তার খুব অসুবিধা হচ্ছে। গোটা চারেক চোখ থাকলে সুবিধা হতো, আরাম করে একসঙ্গে চারিদিক দেখতে পারতেন। তাহের চেয়ারে বসতে বসতে বলল, জালাল সাহেব, আমি পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রীর বড় ভাই, নাম আখলাক হোসেন, অধ্যাপনা করেন, আপনাকে যার কথা বলেছিলাম। জালাল সাহেব হাসি মুখে বললেন, ও আচ্ছা আচ্ছা, বলেছিলেন তো বটেই, ওনার কাছেই একটা ভূত আসে, গল্প গুজব করে, তাই না? ভূতের নাম লেখক 47। আখলাক সাহেব বিরক্ত গলায় বলেন, 47 না, 74। ও আচ্ছা, আমার আবার সংখ্যা মনে থাকে না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আরাম করে বসুন। আজ অবশ্য আমার হাতে সময় খুব কম, আমার মেয়ের জন্মদিন। এখান থেকে সরাসরি গুলশানে একটা খেলনার দোকানে যাব, খেলনা কিনবো। কি কিনবো ভেবে পাচ্ছি না। গত 8 ঘন্টা ধরে শুধু তাই ভাবছি। তার পছন্দের খেলনা হচ্ছে বারবি ডল। গোটা 20 তার আছে বলে আমার ধারণা, আরও গোটা 20 পেলেও শখ মিটবে না। বারবি ডলই আজ আরেকটা কিনবো, যাহা 52 তাহা 81। আখলাক সাহেব বসলেন। সাইকিয়াট্রিস্টের মাথা যে পুরোপুরি খারাপ তা বোঝাই যাচ্ছে, অকারণে এতগুলো কথা বললেন। যাহা 52 তাহা 81 আবার কি? সাইকিয়াট্রিস্ট আখলাক সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনার ভূতের ব্যাপারটা কি পরিষ্কার করে বলুন তো, কিছুই বাদ দেবেন না, তবে সংক্ষেপে করে বলুন, হাতে একদম সময় নেই। আজ আমার মেয়ের জন্মদিন, একটা খেলনা কিনতে হবে, বারবি ডল। আখলাক সাহেব চুপ করে রইলেন। লোকটার সঙ্গে তার কথা বলতে ইচ্ছে করছে না। যে লোক সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছে, 1 মিনিটের মধ্যে 2 বার মেয়ের জন্মদিনের কথা বলছে, তার সঙ্গে কথা বলবেন কি? ভূতটা কি রোজ আপনার কাছে আসে? মাঝে মাঝে আসে। দেখতে কেমন? দেখতে ভূতের মতো। সেই ভূতের মতোটাই কেমন? লম্বা না বেটে, কালো না সাদা, বড় বড় দাঁত না ছোট ছোট দাঁত, মাথায় চুল আছে না টাক মাথা? জানি না। জানেন না কেন? আপনি কি তাকে দেখেননি? জি না, অন্ধকারে সে আসে। অন্ধকারে তাকে দেখব কিভাবে? আমার তো বিড়ালের মতো চোখ না যে আমি অন্ধকারে দেখব। তা তো ঠিকই। আচ্ছা, ভূতটা সম্পর্কে কিছু বলুন তো। কি বলবো? তার স্বভাব চরিত্র, তার আচার আচরণ, সে বোকা না বুদ্ধিমান, এই সব আর কি। আপনার কি ধারণা সে বুদ্ধিমান? সে যথেষ্টই বুদ্ধিমান, আপনার চেয়েও বুদ্ধিমান। সেটা বুঝবো কি করে? সহজেই বোঝা যায়। যেমন ধরুন, একটা ধাঁধা আপনাকে জিজ্ঞেস করা হলো, আপনি সেটা পারলেন না, কিন্তু ভূতটা জিজ্ঞেস করা মাত্র সে পারলো, তখন বুঝতে হবে ভূতটা বুদ্ধিমান। আমি ভূতকে কখনো কোনো ধাঁধা জিজ্ঞেস করিনি। পরের বার যখন দেখা হবে দয়া করে জিজ্ঞেস করবেন, এমন একটা ধাঁধা জিজ্ঞেস করবেন যার উত্তর আপনার জানা নেই। উত্তর জানা নেই এরকম ধাঁধা আমি নিজেও জানি না। আমি যেসব ধাঁধা জানি তার উত্তরও জানি। আমি আপনাকে একটা ধাঁধা শিখিয়ে দিচ্ছি। আমার ধারণা এই ধাঁধার উত্তর আপনি জানেন না। বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডুবে, শোলার মতো ভাসে। অর্থাৎ অদ্ভুত একটা জিনিস যে বসে কুকুরের মতো কিন্তু লাফ দেয় বাঘের মতো, পানিতে লোহার মতো টুপ করে ডুবে যায়, আবার শোলার মতো অবলীলায় ভাসে। আপনি কি জানেন জিনিসটা কি? জি না। তাহের সাহেব, আপনি জানেন? জি না। সাইকিয়াট্রিস্ট হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কঠিন একটা ধাঁধা দিতে পেরে তিনি আনন্দিত। আখলাক সাহেবের মনে হলো তার আগে এই ভদ্রলোকের চিকিৎসা হওয়া দরকার। আখলাক সাহেব, জি, আপনার ভূতের ব্যাপার সবটাই আমি জানি। তাহের সাহেব আমাকে খুব গুছিয়ে সব বলেছেন। তবু আপনার মুখ থেকে শোনা দরকার, এত লোক থাকতে ভূতটা আপনার কাছে আসে কেন বলুন তো? ও একটা সমস্যায় পড়েছে, সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসে। সমস্যাটা কি? ও
ওর বাবা মা ওকে বিয়ে দিতে যাচ্ছে, ও বিয়ে করতে চাচ্ছে না, ও ঠিক করেছে চিরকুমার থাকবে। আমি যতদূর জানি আপনারও এই একই সমস্যা, তাই না? আপনার আত্মীয় স্বজন আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, আপনি রাজি না, আপনিও ঠিক করেছেন চিরকুমার থাকবেন, ঠিক তো? আখলাক সাহেব চুপ করে রইল। সাইকিয়াট্রিস্ট বললেন, আপনার সমস্যা খুব সহজ সমস্যা। আপনার অবচেতন মনের চিন্তা ভাবনাই ভূত হিসেবে প্রকাশ পাচ্ছে, অন্য কিছু না। সময় থাকলে আরো পরিষ্কার করে আপনাকে বুঝিয়ে দিতাম। আজ আমার একটু কাজ আছে, আপনাকে বেশি সময় দিতে পারছি না। আজ আমার মেয়ের জন্মদিন, না গেলেই না। 7টার যাওয়ার কথা, 8টা বেজে গেছে। আমাকে একটা খেলনার দোকানে যেতে হবে, খেলনা কিনতে হবে, আর দেরি করা যাবে না। আখলাক সাহেব, আপনি পরের বার আসবেন, আপনার ভূত সমস্যার সমাধান করে দেব। ভালো কথা, ধাঁধার উত্তর ভূতের কাছ থেকে নিয়ে আসবেন। আখলাক সাহেব বললেন, জি আচ্ছা। তার মাথার মধ্যে ধাঁধা ঘুরতে লাগলো। বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডোবে, শোলার মতো ভাসে। আশ্চর্য তো, জিনিসটা কি? সাইকিয়াট্রিস্টের চেম্বার থেকে বের হয়ে তাহের বলল, ভাই সাহেব, আপনি দয়া করে আজ রাতটা আমার বাসায় থাকুন। আখলাক সাহেব বিরক্ত হয়ে বললেন, কেন? আপনার বাসায় কাজের লোক নেই, মোতালেব চলে গেছে, রান্না বান্না এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তার চেয়ে বড় কথা, ভূতটা আবারও আপনাকে বিরক্ত করবে। আপনার এখন বিশ্রাম দরকার, ঘুম দরকার। ভূতটা তো আর আমার বাসা চেনে না, আমার বাসায় থাকলে সে আর আপনাকে বিরক্ত করতে পারবে না। ওর সঙ্গে তাহলে আর আপনার দেখা হবে না, আপনার ঘুমে ডিস্টার্বও করতে পারবে না। আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, বোকার মতো কথা বলো না তো তাহের। ভূতটার সঙ্গে দেখা হওয়া আমার বিশেষ দরকার, ওকে ধাঁধার উত্তর জিজ্ঞেস করতে হবে। তাছাড়া সে দেখতে কেমন তাও জানি না, দেখা দরকার। আখলাক সাহেব রাতে খাওয়া দাওয়ার পর শুয়েছেন। নিজে কিছু রাঁধেননি, হোটেল থেকে খাবার নিয়ে এসেছেন, অতি অখাদ্য খাবার। মনে হচ্ছে ফুড পয়জনিং হয়ে যাবে। আখলাক সাহেব ভূতের জন্য অপেক্ষা করছেন, ভূত আসছে না। ঝুম বৃষ্টি শুরু হলো। আখলাক সাহেব চিন্তিত বোধ করছেন। ঝড় বৃষ্টিতে ভূতরা আসে কিনা তা তিনি জানেন না। বৃষ্টিতে তাদের কি অসুবিধা হয়, তাদের কি ছাতা আছে, অনেক কিছুই তিনি তাদের সম্পর্কে জানেন না। ভূত সম্পর্কে মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ভূত এনসাইক্লোপিডিয়া জাতীয় একটা বই থাকা দরকার ছিল। বৃষ্টির শব্দে তার ঘুম এসে যাচ্ছে, চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে। স্যার, জেগে আছেন? আখলাক সাহেব পাশ ফিরলেন। ভূতের কথা শুনে তার ভালো লাগছে। তিনি বিছানায় উঠে বসলেন, তার চোখ থেকে ঘুম চলে গেল। স্যারের কাঁচা ঘুম ভাঙলাম না তো? না, আমি জেগেই ছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। শুনে বড় ভালো লাগলো স্যার। আপনার কোনো খেদমত কি করতে পারি? প্রথমে একটা ধাঁধার জবাব দাও, নয়তো কথায় কথায় ভুলে যেতে পারি। ধাঁধাটা হচ্ছে, বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডোবে, শোলার মতো ভাসে। এটা স্যার ব্যাঙ। ব্যাঙ বসে ঠিক কুকুরের মতো, লাফ দেয় বাঘের মতো, পানিতে ডুবতে পারে আবার ভাসতেও পারে। ধাঁধা জিজ্ঞেস করছেন কেন স্যার? আছে একটা ব্যাপার, আমাকে বলা যাবে না? এক ভদ্রলোক আমাকে ধাঁধাটা জিজ্ঞেস করেছিলেন, আমি উত্তর দিতে পারিনি। এতে কি স্যার আপনার মন খারাপ হয়েছে? একটু হয়েছে। এখন মনে হচ্ছে আমার বুদ্ধি ভূতেদের চেয়ে কম। সব ভূতের চেয়ে কম না স্যার, কিছু ভূতের চেয়ে কম। যেমন ধরুন আমার চেয়ে কম। তাতে লজ্জা বা অস্বস্তি বোধ করার কিছু নেই। ভূতেদের মধ্যে আমার জ্ঞান বেশি, আবার মহামূর্খ ভূতও আছে। তোমাদের মধ্যে পাগল নেই? পাগল? হ্যাঁ পাগল। মানুষের মধ্যে যেমন পাগল আছে, পাগলের ডাক্তার আছে, তোমাদের মধ্যে সেরকম কিছু নেই? আছে। মানুষের সঙ্গে আমাদের তেমন কোনো বেশ কম নেই। আপনারা যেমন কারো উপর রেগে গেলে বলেন ব্যাটা ভূত, আমরাও তেমনই কোনো ভূতের উপর রেগে গেলে বলি ব্যাটা মানুষ, তাই নাকি? জি স্যার। এছাড়াও আরও মিল আছে। যখন আপনারা খুব ব্যস্ত থাকেন তখন বলেন হাতে সময় নেই, আমরা বলি পায়ে সময় নেই। আশ্চর্য তো। আশ্চর্য হবার কিছু নেই স্যার, ভূত ও মানুষ এক সুতোয় গাঁথা। এই জন্যই মহাকবি 5 কোটি বলেছে ভুয়া এমা। আখলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, এর মানে কি? ভুমা মানে হচ্ছে ভূত ও মানুষ, এমা মানে হচ্ছে এক সুতোয় গাঁথা মালা। অসাধারণ একটা কবিতা না স্যার? বুঝতে পারছি না, আমি আবার কবিতা ভালো বুঝি না। আখলাক সাহেব বললেন, আরেকটা কি যেন কথা তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, এখন মনে পড়ছে না। 4 পায়ে একটু হাঁটাহাঁটি করুন, মনে পড়বে। ও হ্যাঁ, মনে পড়েছে। ভূত মেয়েটার খবর কি? 45? ওর কথা মনে করে মেজাজটা খারাপ করে দিলেন। আমার জীবন সে অতিষ্ঠ করে তুলেছে। 5 কোটি এর ভাষায় জিওজিময় মানে কি? মানে হচ্ছে জীবন দুঃখময়, জীবন মহা দুঃখময়। 45 এখন স্যার আমার পিছ ছাড়ছে না। এই যে আমি আপনার কাছে এসেছি,
সেও এসেছে, জানালার ওপাশে পর্দা ধরে দাঁড়িয়ে আছে, আমাদের প্রতিটি কথা শুনছে। স্যার, যাকে বলে মহা সমস্যা। আপনি কি তার সঙ্গে একটু কথা বলবেন? আমি কি বলবো? একটু বুঝিয়ে সুঝিয়ে বলবেন। ওকে ভেতরে আসতে বলবো স্যার? বলো না, আপনিই বলুন। আমার ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। ৪৫ বলে ডাক দিন, চলে আসবে। ওকে কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আমাকে যেন মুক্তি দেয় এইটুকু বলবেন, এর বেশি কিছু আমি চাই না। আমার জীবন রক্ষা করুন স্যার, আমি চিরঋণী হয়ে থাকবো। আমি স্যার এখন চলে যাচ্ছি। ওর সঙ্গে এক ঘরে থাকা আমার সম্ভব না। নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মরে যাব। যাবার আগে একটা কথা বলে যাই স্যার, এই মেয়ে কিন্তু মহা বুদ্ধিমতী। যুক্তিতে তার সঙ্গে পারা কঠিন। তার সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। আখলাক সাহেব ডাকলেন ৪৫। জানালার পর্দা একটু কাঁপলো। আখলাক সাহেবের মনে হলো তার মশারির পাশে কে যেন এসে বসলো। তার মেজাজ এখন কিছুটা খারাপ। এ কি যন্ত্রণা! তার নিজের সমস্যারই কুল কিনারা নেই, তাকে দেখতে হচ্ছে ভূতেদের সমস্যা। তুমি কি ৪৫? আমি ৪৫ হব কেন? আমার নাম রিরিলা। ৪৫ কারো নাম হয়? তবে যে আমি শুনলাম। ওর কাছে যা শুনেছেন সবই ভুল শুনেছেন। ওর মাথাটা হয়ে গেছে খারাপ। নিজের মাথা তো খারাপ হয়েইছে, অন্যের মাথাও খারাপ করার জন্যে উঠে পড়ে লেগেছে। আপনারটাও প্রায় খারাপ করে এনেছে। আমারটাও খারাপ করে এনেছে? অবশ্যই। চার পায়ে হাঁটাহাঁটি করছেন, এটা মাথা খারাপের লক্ষণ না? আপনি কি গরু না ছাগল যে চার পায়ে হাঁটবেন? ডারউইনের থিওরি তো আপনি পড়েছেন, পড়েননি? আখলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, তেমন ভাবে পড়িনি, তবে মোটামুটি জানি। মোটামুটি জানলে তো আপনার জানা থাকা দরকার। প্রাণীর বিবর্তনের ভেতর দিয়ে মানুষ এসেছে। তার পূর্বপুরুষ একসময় চার পায়ে হাঁটতো, আপনি সেখানেই ফিরে যাচ্ছেন। এটা একটা লজ্জার কথা না? আখলাক সাহেব দারুণ অস্বস্তি নিয়ে খুব খুব করে কাশতে লাগলেন। রিরিলা মেয়েটি তো আসলেই জটিল, ওর সঙ্গে আরো সাবধানে কথা বলতে হবে। রিরিলা বলল, ও কেমন পাগল সেটা কি স্যার আপনি দয়া করে একটু শুনবেন? বলো। রোজ সে আপনার কাছে আসছে, আপনাকে বিরক্ত করছে, আর ওদিকে একটা বই লিখছে, যে বইয়ের বিষয়বস্তু হচ্ছে মানুষ বলে কিছু নেই, মানুষ হলো ভূতের মাথার কল্পনা। বলো কি? যা সত্যি সেটাই স্যার আপনাকে বলছি। আখলাক সাহেব রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। কি বলবেন কিছু বুঝতে পারলেন না। রিহিলা বলল, ওর মাথায় স্যার পদার্থ বলে এখন কিছুই নেই। আপনাকে নিয়ে সবাই যেমন হাসাহাসি করে, ওকে নিয়েও করে। আমার এমন কষ্ট হয়। আখলাক সাহেব বললেন, তুমি একটু ভুল বললে রিহিলা। আমাকে নিয়ে কেউ হাসাহাসি করে না। অবশ্যই আপনাকে নিয়ে হাসাহাসি করে। কলেজ থেকে আপনাকে ছুটি দিয়েছে, আপনাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেছে। নিয়ে যায়নি? আপনাকে নিয়ে শুধু যে হাসাহাসি করে তাই না, আপনাকেও ভয় পায়। ভয় করে? অবশ্যই ভয় করে। আপনার কাজের ছেলে মোতালেব আপনাকে ছেড়ে চলে গেল কেন? আপনাকে ভয় পাচ্ছে বলেই চলে গেল। এখন আপনার যারা অতি কাছের তারা আপনাকে ভয় পাচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে সবাই ভয় পাবে। ভয় হচ্ছে সংক্রামক। সবাই আপনাকে ভয় পেতে শুরু করলে আপনিও সবাইকে ভয় পেতে থাকবেন। আপনার স্যার মহা দুঃসময়। আপনার এখন কি করা উচিত তা কি স্যার জানেন? না, প্রাণপণে চেষ্টা করা উচিত ভোবহার থেকে দূরে থাকা। ভোবহাকে? যাকে আপনি লেখক ৭৪ নামে চেনেন, সেই হলো ভোবহা। এটাই তার আসল নাম। ভূতেদের নামকরণ পদ্ধতি সম্পর্কে সে যা বলেছে সবই বানানো, তার উর্বর মাথার কল্পনা। আমার নাম দিয়েছে ৪৫। ছি ছি, কি লজ্জা! আখলাক সাহেব কি বলবেন ভেবে পেলেন না, মাথা চুলকাতে লাগলেন। মেয়েটাকে তার পছন্দ হচ্ছে। ভূত হলেও চমৎকার মেয়ে, ঠান্ডা মাথার মেয়ে। স্যার, আপনাদের শহরের ট্র্যাকের পেছনে যেমন লেখা থাকে ১০০ গজ দূরে থাকুন, আপনি অবশ্যই ভোবহার কাছ থেকে ১০০ গজ দূরে থাকবেন, নয়তো আপনার মহা বিপদ। থাকবো কি করে? রাত হলেই তো সে চলে আসবে। সেই সমস্যার সমাধানও স্যার আছে। বলো কি সমাধান? আমার সমাধান কি আপনি শুনবেন? আমি আপনার কে? আখলাক সাহেব বললেন, তুমি আমার মেয়ের মতো। বলে নিজেই লজ্জায় পড়ে গেলেন। ভূতকে তিনি বলেছেন, তুমি আমার মেয়ের মতো। তার মাথা তো আসলেই খারাপ হয়ে গেছে। রিরিলা গাঢ় গলায় বলল, মেয়ে যখন বলেছেন তখন আপনার মঙ্গল দেখার দায়িত্ব আমার। চাচা যান, আপনি আমার কথা শুনুন। আপনার ভূত মেয়ের কথা আপনাকে শুনতেই হবে। আখলাক সাহেব বললেন, বলো মা, কি কথা? এটা বলে তিনি আবারও চমকালেন। এটা ভূত মেয়েকে তিনি মা ডাকছেন? কি আশ্চর্য কথা! চাচা যান, আপনি একটা বিয়ে করুন চাচা যান। সে কি ফেকি বললে চলবে না। তার বোন মিলি যে মহিলার কথা বলছে তাকে আমি দেখেছি, অতি ভালো একজন মহিলা। তাকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন।
আখলাক সাহেব বিরক্ত গলায় বললেন, এই সব ফালতু কথা বন্ধ করো তো। ফালতু কথা আমি বন্ধ করব না। আপনি রাজি না হলে আমি কিন্তু কাঁদতে শুরু করব। ভূত মেয়ের কান্না সামলানো খুব কঠিন। আমরা মানুষ মেয়ের চেয়ে অনেক বেশি কাঁদতে পারি। এ তো দেখি ভালো যন্ত্রণায় পড়া গেল। ফিরিলা হাসতে হাসতে বলল, ভূত কন্যাকে মেয়ে ডেকেছেন, যন্ত্রণা তো হবেই। আখলাক সাহেব বিড়বিড় করে বললেন, ভোবহার সমস্যা মেটাতে গিয়ে নিজে কি সমস্যায় পড়ে গেলাম। ওর সমস্যা নিয়ে আপনাকে মোটেই ভাবতে হবে না। আপনার সমস্যা যেমন আমি দেখব, ওরটাও আমি দেখব। এই বয়সে বিয়ে, লোকে বলবে কি? বলুক যার যা ইচ্ছা। সারাটা জীবন একা একা কাটাবেন? আপনি সারা জীবন অনেক কষ্ট করেছেন, আর আপনাকে কষ্ট করতে দেব না। আখলাক সাহেব ফিরিলার কান্নার শব্দ শুনতে পেলেন। ভূত মেয়ে কিন্তু কাঁদছে, ঠিক মানুষের মেয়ের মতো। কান্না শুনে তার মন খারাপ হয়ে যাচ্ছে। তিনি গাঢ় গলায় বললেন, কাঁদিস না তো মা। ফিরিলা ফোপাতে ফোপাতে বলল, আরও কাঁদবো, চিৎকার করে কাঁদবো। বৈশাখ মাসের 12 তারিখ আখলাক সাহেবের বিয়ে হলো। বেশ ধুমধাম করে বিয়ে। আখলাক সাহেবের কঠিন নিষেধ সত্ত্বেও মিলি কার্ড ছাপিয়ে মহা উৎসাহে সবাইকে বিলি করলো। আখলাক সাহেবের লজ্জার সীমা রইল না। তবে একটা কার্ডে তিনি হৃরিলা ও ভোবহার নাম লিখে রাতে ঘুমাতে যাবার আগে টেবিলের উপর রেখে দিলেন। সকালে উঠে সেই কার্ড আর দেখলেন না। আখলাক সাহেবের ধারণা ওরা বৌভাতেও এসেছিল। 13 তারিখ রাতে সোহাগ কমিউনিটি সেন্টারে বৌভাত হলো। যখন সবাই খাওয়া দাওয়া করছে তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। সারা শহরে ইলেকট্রিসিটি আছে, শুধু কমিউনিটি সেন্টারে নেই। ওদের নিজস্ব জেনারেটর আছে। অনেকটা চেষ্টা করেও সেই জেনারেটর চালু করা গেল না। মিনিট 10 পর আপনা আপনি সব বাতি জ্বলে উঠল। তারপর অনেক দিন কেটে গেল। আখলাক সাহেবের একটি মেয়ে হয়েছে। সেই মেয়েও বড় হয়েছে। এখন সে অগ্রণী বালিকা বিদ্যালয়ের ক্লাস 3-তে পড়ে। মেয়েকে আখলাক সাহেব অসম্ভব আদর করেন। মাঝে মধ্যে বিচিত্র একটা নামে তিনি মেয়েকে ডাকেন। সেই নামটা হলো ফিরিলা। কলেজ থেকে ফিরে মধুর গলায় ডাকবেন, আমার হৃরিলা মা কই গো। আখলাক সাহেবের স্ত্রী খুব রাগ করেন। এত সুন্দর সুন্দর নাম থাকতে পরীর মতো রূপবতী মেয়েকে কেউ হৃরিলা বলে ডাকে? নিজের মেয়েকে আদর করার সময় ভূত মেয়ের কথা তার মনে পড়ে যায়। সেই মেয়েকেও তার খুব আদর করতে ইচ্ছে করে। আজ এখানেই শেষ করছি। উপন্যাসটি কেমন লাগলো জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।